টপিকটা আমরা দেখব যে এখানে কিছু আমরা ম্যাথ সলভ করব, কিছু থিওরিজ আমরা জানবো। সো আমার কথা শুরুতে আমি জানতে চাচ্ছি যে আমার কথা কি ভালো বোঝা যাচ্ছে কিনা, কারণ আমার কথা যদি বোঝা যায় তাহলে আমরা হচ্ছে পড়ালেখার টপিকে চলে যাব। সো আমি এট ফার্স্ট আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই আর কি, যদি কেউ এখানে যারা ইংলিশ মিডিয়ামের আছেন বা ইংলিশ ভার্সনে আছেন তাদের জন্য তো আসলে এই ম্যাথগুলা বুঝতে পারাটা কম্পারেটিভলি ইজিয়ার, বাট যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট আছেন সো তাদের কিন্তু আসলে এই ম্যাথগুলা ইংলিশ ভার্সনে যেহেতু আসবে সো তাদেরকে ইনিশিয়ালি এই ইংলিশ ভার্সনের ম্যাথ যে ইস্যুটা এটার সাথে একটু অ্যাকাস্টম হতে হবে এবং এরপরে ম্যাথগুলা সলিউশনের দিকে নজর দিতে হবে। সো আমাদের এই কোশ্চেনগুলো আইবিএ তে, বিবিএমবিএ বা বিইউপি তে যেখানেই ম্যাথ আসুক না কেন এই ম্যাথগুলো কিন্তু ইংলিশ ভার্সনেই আসে। সো যেহেতু ইংলিশ ভার্সনে আসে সো আমরা ইংলিশ ভার্সনেই কিন্তু এই ম্যাথগুলো সলভ করব। সো আমাকে একটু কাইন্ডলি জানান যে আমার কথাগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা, একটু কমেন্ট করে যদি বইলা দেন তাহলে হচ্ছে আমি একটু আশ্বস্ত হতে পারি যে না আমাকে আপনারা শুনতে পাচ্ছেন। ওকে, ওকে সো আমরা শুরুতেই আমরা যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্টিজার। সো হোয়াট ইজ ইন্টিজার? ইন্টিজার বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। আমার হাতের লেখা মাশাআল্লাহ আমার মতোই সুন্দর, যদি কেউ না বুঝেন কমেন্ট করবেন, আমি সামনে নজর করে দিব। ওকে ফাইন। সো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার ব্যাপারটা কি ভাই? আপনারা যখন কোশ্চেন সলভ করতে যাবেন না, দেখবেন কোশ্চেনের অনেক জায়গাতেই এই ইন্টিজার কথাটা বারবার আসবে, ইন্টিজার ওয়ার্ডটা বারবার আসবে। সো আপনি যদি নাই জানেন যে ইন্টিজার মানে কি তাহলে কিন্তু তখন বুঝবেন না। সো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে সম্পূর্ণ একটা সংখ্যা, এর মধ্যে কোনো দশমিক নাই, এর মধ্যে কোনো ভগ্নাংশ বা কিছুই নাই। সো পরিপূর্ণ সংখ্যা। সে ফর এক্সাম্পল তাহলে একটু আমাকে একটু দেখেন যে আমাদের এখানে 5/7, এই 5/7 এটা কি কোনো পূর্ণ সংখ্যা? অবভিয়াসলি না। বা 3.41 এটা কি কোনো পূর্ণ সংখ্যা? অবভিয়াসলি না। এগুলো ভগ্নাংশ বা দশমিক সংখ্যা যেভাবেই বলি, সো এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা না। সো পূর্ণ সংখ্যা হইতে গেলে কি হওয়া লাগবে? পরিপূর্ণ একটা সংখ্যা হওয়া লাগবে। সে ফর এক্সাম্পল এখানে যদি আমি আলাদাভাবে চিন্তা করি, 5 একটা পূর্ণ সংখ্যা, 7 একটা পূর্ণ সংখ্যা, 41 একটা পূর্ণ সংখ্যা, এগুলো কিন্তু সবই পূর্ণ সংখ্যার এক্সাম্পল, ইন্টিজারের এক্সাম্পল। সো ইন্টিজার গুলো তাহলে কি কি? 1 2 3 4 5 6 এইগুলো হচ্ছে এক একটা ইন্টিজার। আচ্ছা, সো এই যে আমি এখন যে এক্সাম্পল গুলো বললাম যে এইগুলো ইন্টিজার, সো ইন্টিজার গুলো কিন্তু আমি সব পজিটিভ গুলোই বলছি না, সব ধনাত্মক গুলো বলছি। সো ইন্টিজার গুলো কিন্তু নেগেটিভও হইতে পারে। সে ফর এক্সাম্পল ইন্টিজার গুলো কিন্তু -5 বা -7 এগুলোও কিন্তু ইন্টিজার। হ্যাঁ, সো পরিপূর্ণ যদি হয় সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক সবই কিন্তু ইন্টিজার। আবার ইন্ডিভিজুয়ালি যদি আমি 0 কে চিন্তা করি তাহলে 0ও কিন্তু ইন্টিজার। তাহলে আমরা কি দেখতেছি যে এখানে বলাও আছে যে ইন্টিজার ক্যান বি পজিটিভ, নেগেটিভ, 0। ইন্টিজার গুলো পজিটিভও হবে, ইন্টিজার গুলো নেগেটিভও হবে, ইন্টিজার গুলো 0ও হবে। আচ্ছা ফাইন। সো এক্সাম্পলও দেওয়া আছে। আচ্ছা, সো এই যে 0 যে স্পেশালিটি, 0টাকে কিন্তু আমরা আলাদা বলতেছি, তাই না? সো এই যে 0টাকে আমরা আলাদা বলতেছি, 0টা কি একটু বলেন তো? এইটার আমি অবশ্যই আপনাদের কাছ থেকে রেসপন্স আশা করব, যেহেতু আপনাদের জন্য লাইভ ক্লাসই নেওয়া হচ্ছে। সো যদি রেসপন্স না করেন তাহলে তো ভাই আর জমলো না। সো আমাকে একটু সবাই কমেন্ট করবেন যে 0টা কি পজিটিভ না নেগেটিভ না কি? 0টা কি আসলে পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে 0টা কি? আমি একটু দেখতে চাই যে আপনারা কে কে কমেন্ট করতেছেন। আমি একটু রেসপন্স এটা নিব। ওকে, তুর্য বলতে চাচ্ছেন একটু, আপনারা একটু এটা অ্যানসারটা করার চেষ্টা করেন। হ্যাঁ সবাই, আমি কিন্তু সবার রেসপন্সটা চাচ্ছি। আপনারা যারা দেখতেছেন আমি এক্সপেক্ট করব যে সবাই এই অ্যানসারটা লিখবেন কমেন্টে।
একটু দেখেন, একটু ভাবেন, ভালো করে চিন্তা করেন। আসলে এই জিনিসটা কিন্তু খুব মজা। হ্যাঁ, একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করেন আসলে কি। সেখানে সজীব বলতেছে পজিটিভ ইভেন, তুর্য বলতেছে ইভেন। ভাই তুর্য, আমি কিন্তু ইভেন অর্ডের ব্যাপারে আসিনি, আমি পজিটিভ নেগেটিভ এর ব্যাপারে বলতেছি। জিরোটা কি পজিটিভ না নেগেটিভ না কি? হ্যাঁ, ইভেন অর্ডার ইস্যুটা এখানে না। শ্রেয়া বলতেছে পজিটিভ, ইফতি বলতেছে পজিটিভ, তুর্য ফাইনালি ইভেন থেকে সরে এসে নিউট্রালে আসছে। ওকে, সজীব বলতেছে নন নেগেটিভ। আমরা কিন্তু অনেকগুলো জিনিস পাইছি। হ্যাঁ, আচ্ছা, এনিওয়ান এলস? ওকে, সো হ্যাঁ, আচ্ছা, আমরা একটু গ্যাপ দিচ্ছি, একটু স্ট্রিমিং এ একটু প্রবলেম হচ্ছে, সো আমরা একটু টাইম চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন যে গ্রুপে দেখেছি আমরা তো গ্রুপে আসছিলাম, এবার আমরা দেখতে পাচ্ছি একটু জাস্ট এটা একটু এটা কি এমবিএ থেকে শুরু করছে? এটা কি এমবিএ তে শেয়ার দিছে? আলাদা হবে না? সমস্যা হয়েছিল, এখন আলাদা আলাদা ওকে, সো আমাদের বিবিএর যারা আছেন তারা মনে হয় এই মাত্র এই ভিডিওটা দেখতে পারতেছেন আর কি, দেখতে পারাটা শুরু করছেন। সো আমি একটু যতটুকু বলছি আমি আবার একটু রিভিউ করব, কারণ আমাদের বিবিএর যারা আছে তাদের স্ট্রিমিংটাতে একটু প্রবলেম হচ্ছিল। সো অলরেডি তারা এখন কানেক্টেড হয়ে গেছে। সো বিবিএর স্টুডেন্ট যারা আছেন তারা একটু শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানায় দেন, তাহলে আমি একটু আশ্বস্ত হইতে পারি, যেহেতু আপনাদের একটু প্রবলেম হচ্ছিল স্ট্রিমিং এর ক্ষেত্রে। সো আমি একটু আবার শুরু করি। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের হচ্ছে এই যে আমাদের ইংলিশ ভার্সনের যে ম্যাথগুলো আসবে আইবি এর ভর্তি পরীক্ষায়, সো এইখানে সবচেয়ে কমন একটা ওয়ার্ড হচ্ছে ইন্টেজার। হ্যাঁ, সো এই ইন্টেজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। যেহেতু আমাদের অনেক বড় একটা পোরশন অফ স্টুডেন্ট হচ্ছে বাংলা ভার্সনের, সো আমরা ইংলিশ ভার্সনের সাথে বাংলা ভার্সনের ওয়ার্ডগুলোকে একটু ম্যাচ করিয়ে দেব। সো ইন্টেজারের বাংলা হচ্ছে পূর্ণ সংখ্যা। সো পূর্ণ সংখ্যার ব্যাপারটা কি? পরিপূর্ণ সংখ্যা। আমি যেটা বলতেছিলাম যে এই যে 5/7, এই 5/7টা কিন্তু একটা ভগ্নাংশ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। বা এরপরে বলতেছিলাম 3.41, এই যে 3.41 এটা কিন্তু কোনো একটা দশমিক সংখ্যা, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? পূর্ণ সংখ্যা হচ্ছে এই যে 5, যদি ইন্ডিভিজুয়ালি 5 কে চিন্তা করেন 5 একটা পূর্ণ সংখ্যা, 7 কে চিন্তা করেন 7 একটা পূর্ণ সংখ্যা, বা 41 কে চিন্তা করেন 41 একটা পূর্ণ সংখ্যা। এরকম অসংখ্য পূর্ণ সংখ্যা আছে যেগুলো কোনো দশমিক বা ভগ্নাংশ নাই। ওকে ফাইন। সো পূর্ণ সংখ্যাগুলো কিন্তু শুধু পজিটিভ গুলো হয় না, পূর্ণ সংখ্যাগুলো কিন্তু নেগেটিভও হয়। সে ফর এক্সাম্পল এই যে এখানে আমি কিছু পূর্ণ সংখ্যা, নেগেটিভ পূর্ণ সংখ্যা লিখছি যে -5, -7। সো এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা, কিন্তু এগুলো নেগেটিভ বা ঋণাত্মক।
আচ্ছা, আবার জিরো নিজেও কিন্তু একটা পূর্ণ সংখ্যা, জিরো নিজেও একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, জিরো নিয়ে আমরা একটু স্পেশালি ডিসকাশনে ছিলাম যে জিরোটা কি পজিটিভ না নেগেটিভ। আমরা কিন্তু এই যে পজিটিভ গুলাকে আলাদা করে লিখছি, নেগেটিভ গুলাকে আলাদা করে লিখছি, আবার জিরোকে আলাদা লিখছি। সো এই জিরোটা কি পজিটিভ বা নেগেটিভ? সো আমরা অনেক রকমের উত্তর পাইছি। আপনারা যারা পরে জয়েন করছেন আপনারাও একটু কমেন্ট করে জানান যে জিরোটা কি পজিটিভ না নেগেটিভ। সো যেটা বলতেছিলাম যে জিরোটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে, কেউ পজিটিভ বলতেছে, কেউ নেগেটিভ বলতেছে, বাট জিরোটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউট্রাল ভ্যালু। জিরো ইজ এ নিউট্রাল ভ্যালু, যেখানে লেখাই আছে, হ্যাঁ খেয়াল করলে হয়তোবা দেখে ফেলছেন অনেকে। সো জিরো ইজ নাইদার পজিটিভ নন নেগেটিভ, জিরো ইজ এ নিউট্রাল ভ্যালু। সো কখনো যদি পরীক্ষার কোশ্চেনে এইভাবে থাকে যে লেট এক্স ইজ এন ইন্টিজার, যে এক্স একটা পূর্ণ সংখ্যা, তখন কিন্তু এক্স হিসাবে আপনি পজিটিভ গুলোকে কনসিডার করবেন, নেগেটিভ গুলোকে কনসিডার করবেন, জিরো কেও কনসিডার করবেন। আচ্ছা, যদি বলে x ইজ এ পজিটিভ ইন্টিজার, তাহলে শুধু পজিটিভ গুলোকে কনসিডার করবেন, নেগেটিভ বা জিরো কে কনসিডার করতে পারবেন না। কিন্তু এইখানে ইন্টারেস্টিংলি একজন নন নেগেটিভ এর কথা বলছে। সো নন নেগেটিভ গুলা কি? নন নেগেটিভ গুলা হচ্ছে, এই নন নেগেটিভ কোনগুলা? এই নন নেগেটিভ হচ্ছে পজিটিভ আর জিরো। নন নেগেটিভ সংখ্যা কোনগুলা? পজিটিভ আর জিরো। সো নন নেগেটিভ যদি কখনো বলে তখন আমরা পজিটিভ গুলাকেও চিন্তা করব, জিরো কেও চিন্তা করব, ঠিক আছে? আর যদি পজিটিভ গুলো বলে তাহলে শুধু পজিটিভ, জিরো বা নেগেটিভ কে চিন্তা করতে পারবো না। যদি নেগেটিভ বলে তখন শুধু নেগেটিভ, জিরো বা পজিটিভ কে চিন্তা করতে পারবো না। সো এই হচ্ছে আমাদের ইন্টিজারের ইন টোটাল ব্যাপারটা। সো আমরা এখন ইন্টিজার আপনারা বুঝতে পারছেন কিনা এটা একটু আমাকে জানাবেন। ওকে, একজন কোশ্চেন করছেন রেকর্ডিং পাওয়া যাবে কিনা? অবভিয়াসলি এটা রেকর্ডিং আমাদের যে ওয়েবসাইট আছে বা হচ্ছে আমাদের যে অ্যাপস আছে, সেই অ্যাপের লাইভ ক্লাস সেকশনে এই রেকর্ডিং গুলো দেওয়া থাকবে। ওকে ফাইন। সো এরপরে আমরা আসি ডিজিট। ভাই ডিজিটের বাংলাটা কি? ডিজিটের বাংলাটা হচ্ছে অঙ্ক। আমাদের নাম্বার সিস্টেমে ডিজিট আছে এই 10টা, 0 থেকে 9 পর্যন্ত। আমাদের নাম্বার সিস্টেমে ডিজিট আছে 10টা। আমাদের যেরকম 26টা লেটার দিয়ে যেরকম ওয়ার্ড গঠন করি, ঠিক একইভাবে এই 10টা ডিজিট দিয়েই কিন্তু আমরা সকল সংখ্যা গঠন করি। ওকে, সো এইখানে আমাদের ডিজিট নিয়ে একটা ছোট্ট জিনিস জানতে হবে, এটা ইন্টারেস্টিং, খুব বাচ্চাদের জিনিসই বলা যায়। যে যেমন ধরেন এই যে একটা সংখ্যা 543, 543, এই 543 সংখ্যাটায় এই যে 3, এটা হচ্ছে ইউনিট অর একক। এই যে এখানে বলা আছে, হ্যাঁ এটা হচ্ছে ইউনিট বা ওয়ান্স ডিজিট, যেটাকে কিনা বাংলায় আমরা বলি একক। আচ্ছা, এই 4টা হচ্ছে দশক, টেন্স ডিজিট, যেটাকে বাংলায় আমরা বলবো দশক। আর এই 3টা হচ্ছে হান্ড্রেডস ডিজিট, যেটাকে আমরা বাংলায় বলবো শতক। সো এই যে কখনো কখনো পরীক্ষায় একটা সংখ্যা দিয়ে বলে যে এই সংখ্যার ইউনিট ডিজিট এরকম করেন, টেন্স ডিজিটকে এরকম করতে হবে। সো আপনি যদি ইউনিট আর টেন্স ডিজিট কোনটা কি এইটা যদি না জানেন তাহলে কিন্তু তখন কোশ্চেনটা যত সহজই হোক অ্যান্সার করতে পারবেন না। সো আমাদের যেটা বুঝলাম, আমাদের এই 543 তে 3টা হচ্ছে একক বা ইউনিট ডিজিট, আর 4টা হচ্ছে টেন্স বা দশক, আর 5টা হচ্ছে হান্ড্রেডস বা শতক। একদম সহজ, ক্লাস 1 এর বইতে এই জিনিসটা বলা আছে। আচ্ছা, এরপরে আসেন অড আর ইভেন। এই ইউনিট ডিজিট এইগুলো নিয়ে কোনো কনফিউশন থাকলে বলবেন কিন্তু, হ্যাঁ। এই যে দেখেন অড আর ইভেন, এই অড হচ্ছে বেজোড় সংখ্যা আর ইভেন হচ্ছে জোড় সংখ্যা। অড কি? অড হচ্ছে বেজোড় আর ইভেন হচ্ছে জোড়। এখন বাচ্চাকাল থেকে তো আমরা হচ্ছে জোড় বেজোড় চিনি না। তো ছোটবেলা ছোটদের মতো করে যেটা শিখাইতো, যে সকল সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 আছে সেগুলা জোড়, যেগুলা শেষে 1, 3, 5, 7, 9 আছে সেগুলা বেজোড়। সো এইভাবে আমরা অবশ্য সবাই বুঝি, সবাই জানি। বাট আমরা যদি একটু স্পেশালি একটু অন্য একটা জিনিস দিয়ে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে যেই সংখ্যাগুলা 2 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, এই যে আসেন ডিভিজিবল, এই ডিভিজিবলের বাংলা কি? ডিভিজিবলের বাংলা হচ্ছে নিঃশেষে বিভাজ্য। তাইলে
ডিভিজিবলের বাংলা হচ্ছে নিঃশেষী বিভাজ্য। নিঃশেষী বিভাজ্যের কনসেপ্টটা কি? ভাগ করার পরে যদি কোনো ভাগশেষ না থাকে দ্যাট মিন্স ডিভিজিবল হইল। সে ফর এক্সাম্পল যদি আপনি 17কে 5 দ্বারা ভাগ করেন, যদি 17কে 5 দিয়ে ভাগ করেন তাহলে 3 5 15 ভাগশেষ 2। তার মানে কি 17 5 দ্বারা ডিভিজিবল বা নিঃশেষী বিভাজ্য না। আবার যদি আপনি 15কে 5 দ্বারা ভাগ করেন 3 5 15 ভাগশেষ 0, তার মানে 15 5 দ্বারা নিঃশেষী বিভাজ্য। ওকে ফাইন। সো আমাদের যেই কোনো ইভেন নাম্বার এটা কি 2 দ্বারা ডিভিজিবল। আচ্ছা, সো এইটা নিয়ে এইভাবে বলার কারণ হচ্ছে আপনাদের ডিভিজিবল ব্যাপারটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর ইস্যু ছিল। হ্যাঁ, এটা আসলে বুঝতে হবে কারণ পরীক্ষার সময় অনেক কোশ্চেনে ডিভিজিবল নিয়ে কোশ্চেন হয়। সো আপনি ডিভিজিবল কিনা এটা বুঝলেন, এরপরে আমরা অন্যান্য অঙ্কের ক্ষেত্রে ডিভিজিবিলিটির ইস্যুগুলো আমরা তখন চেক করব বিভিন্ন ভাবে। সো যাই হোক, সো আমরা অড কি জিনিস বুঝলাম, ইভেন কি জিনিস বুঝলাম। ইভেন নাম্বারগুলো 2 দ্বারা ডিভিজিবল বা নিঃশেষী বিভাজ্য, অড বা বেজোড় সংখ্যাগুলো কিন্তু 2 দ্বারা ডিভিজিবল বা নিঃশেষী বিভাজ্য না। এখন এই অড আর ইভেন নিয়ে কিছু জিনিস আমাদের একটু জানতে হবে। সেটা কি? এই যে কিছু বেসিক রুলস। সো এই জিনিসগুলা হচ্ছে একদম সহজ, একদম আপনারা আমি যদি জাস্ট এগুলা দেখেন, যে কেউ যদি 1 মিনিট টাইম নেন আপনি বুঝা যাবেন। কিন্তু এই জায়গায় আসলে বুঝা যাওয়াটাই শেষ কথা না। এইখানে আসলে বুঝা যাওয়ার পরেও আপনার এই যে জিনিসগুলা কাজে লাগানো, ম্যাথ যখন সলভ করবেন তখন এই জিনিসগুলোকে আপনার এফিশিয়েন্টলি কাজে লাগাইতে হবে। সো এই জন্য আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি যেন আপনাদের মনে থাকে। আচ্ছা, আমরা জানি যে দুইটা সংখ্যার ক্ষেত্রে, ইভেন মানে তো জোড়, দুইটা সংখ্যার ক্ষেত্রে একটা জোড় সংখ্যার সাথে যদি একটা জোড় সংখ্যা যোগ করেন তাহলে যোগফলটা জোড় হবে। যেমন 4 আর 6 যোগ করেন 10, জোড় হয়। এখন দেখেন একটা জোড় সংখ্যার সাথে যদি একটা বেজোড় সংখ্যা যোগ করেন তাহলে বেজোড় হবে। 4 আর 5 যোগ করেন 9, বেজোড় হচ্ছে। বেজোড়ের সাথে বেজোড় যোগ করলে জোড় হয়। 4 আর 6 যোগ করেন 10, জোড় হচ্ছে। তাহলে এই জায়গা থেকে আমাদের আসলে আন্ডারস্ট্যান্ডিংটা কি? আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে দুইটা সংখ্যার ক্ষেত্রে দুইটাই যদি জোড় হয় অথবা দুইটাই যদি বেজোড় হয় তাইলে কিন্তু যোগফল জোড়। আর দুইটার মধ্যে যদি একটা জোড় একটা বেজোড় হয় তাইলে যোগফলটা হবে বেজোড়। বিয়োগের ক্ষেত্রেও সেম কথাই, দুইটা সংখ্যাই যদি জোড় হয় অথবা দুইটাই যদি বেজোড় হয় তাইলে যোগফল বা বিয়োগফল হবে জোড়। আর দুইটার মধ্যে যদি একটা জোড় একটা বেজোড় হয় তাইলে যোগফল বা বিয়োগফল হবে বেজোড়। এই যে কথাগুলো বললাম না, এই কথাগুলোই দেখবেন ম্যাথ করতে গিয়ে কাজে লাগতেছে। সো এই জিনিসগুলো কিন্তু এই জন্য ভালোভাবে আত্মস্থ করে রাখতে হবে। আচ্ছা, মাস্টার ক্লাস করেন নাই, লাইভ দেখা ঠিক হবে কিনা? সমস্যা নাই, মাস্টার ক্লাস করেন নাই, এই লাইভটা দেখেন। এই লাইভে যা শেখানো হচ্ছে সেটা অবশ্যই আপনারা বুঝবেন। মাস্টার ক্লাসও করতে হবে, লাইভও করতে হবে। মাস্টার ক্লাস করলে খুবই ভালো হইতো লাইভের আগে, তাইলে এই জিনিসগুলো আর একটু ইজিলি বুঝতেন, কিন্তু এখনো বুঝবেন ইনশাল্লাহ। কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন, তাইলে আমি যতবার দরকার ততবার রিপিট করব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আচ্ছা, সো এই যে আমরা যেটা বললাম যে আমরা হচ্ছে যোগেরটা বললাম। হ্যাঁ, এখন গুণের ব্যাপারটা দেখি যে দুইটাই যদি ইভেন নাম্বার গুণ করি তাহলে কিন্তু গুণফলটা জোড় হয়। যেমন ধরেন 4 6 24। এখন আবার দেখেন যদি একটা জোড় একটা বেজোড় হয় তাইলেও কিন্তু গুণফল জোড় হয়। 4 গুণ 5 20। আর দুইটাই যদি বেজোড় হয়, যেমন 3 গুণ 5 15, তাইলে গুণফলটা বেজোড় হয়। তাইলে এই যে গুণের ক্ষেত্রে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি? যে দুইটা সংখ্যার দুইটাই যদি জোড় হয় অথবা অ্যাটলিস্ট একটাও যদি জোড় হয় তাইলেই কিন্তু গুণফলটা জোড় হচ্ছে। আর যদি সবগুলো সংখ্যা বেজোড় হয় তখন গুণফলটা বেজোড় হচ্ছে। গুণের ব্যাপারটা আবার একটু আলাদা। হ্যাঁ, তো এই জিনিসগুলা আপনার এই যে এক্সাম্পল দিয়ে কেন বললাম, কারণ আপনি যদি কখনো ভুলেও যান তাহলে এইভাবে একটু জোড় বেজোড় সংখ্যা মাথায় ক্যালকুলেশন করে আপনারা যেন সলিউশনে আসতে পারেন। ওকে ফাইন। সো এইটা গেল আমাদের জোড় বেজোড়ের ইস্যুগুলা। এরপরে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। এই যে ভাই কনজিকিউটিভ নাম্বার মানে কি? কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে ক্রমিক সংখ্যা।
বা ধারাবাহিক সংখ্যা, ধারাবাহিক সংখ্যা। একদম ছোটবেলা থেকে এই কনসেপ্ট গুলোর সাথে কিন্তু আপনারা পরিচিত। আমি আজকে এমন কিছুই বলতেছি না সো ফার যেটা আপনারা ক্লাস 3-4-এও দেখেন নাই, তো এর মধ্যে অবশ্যই দেখে ফেলছেন। সো কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে ক্রমিক সংখ্যা বা ধারাবাহিক সংখ্যা। এই জিনিসটা আসলে কি? সো নরমালি কনজিকিউটিভ নাম্বার মানে হচ্ছে একটার পরে একটা সংখ্যা। এখন স্টার্টিংটা যে কোনো জায়গা থেকে হইতে পারে। ধরেন 5 থেকে শুরু করলেন, তাহলে 5, 6, 7, 8, 9 কনজিকিউটিভ নাম্বার। স্টার্টিং ধরেন 23 থেকে করলেন, তাহলে 23, 24, 25, 26, 28 কনজিকিউটিভ নাম্বার। স্টার্টিংটা ধরেন নেগেটিভ থেকে করেন, যে -3 থেকে, তাহলে -3, -2, -1, 0, 1, 1, 2, 3, 4, 5 এগুলো কিন্তু কনজিকিউটিভ নাম্বার। তাহলে স্টার্টিংটা যে কোনো জায়গা থেকে হইতে পারে, এক এক করে যদি বাড়তে থাকে তাহলে সেটাকে আমরা কনজিকিউটিভ নাম্বার বা ক্রমিক সংখ্যা বলবো। এক্সাম্পল এখানে দেওয়া আছে 1, 2, 3, 4, 5 এক থেকেই শুরু করছে, এটা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারতো, যে এইগুলা কনজিকিউটিভ নাম্বার। ফাইন, ডান। আচ্ছা, এখন আরেকটা স্পেশাল ইস্যু হচ্ছে কনজিকিউটিভ অড নাম্বার, ক্রমিক বেজোড় সংখ্যা। এই ক্রমিক বেজোড় সংখ্যা মানে কি? একটার পরে একটা বেজোড় সংখ্যা। ক্রমিক বেজোড় সংখ্যা মানে কি? একটার পরে একটা বেজোড় সংখ্যা। যেমন ধরেন 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9। সো এটা কিন্তু একদম ইজি, হ্যাঁ, একটার পরে একটা বেজোড় সংখ্যা। একইভাবে কনজিকিউটিভ ইভেন নাম্বার কি? একটার পর একটা জোড় সংখ্যা, যেমন 2, তারপরে একটা 4, তারপর একটা 6। এখন কথা হচ্ছে এই জিনিসগুলো পরীক্ষায় যখন আসবে তখন আমরা কিভাবে এগুলোকে কনসিডার করব? আমাদের এক ধরনের আর ম্যাথ খুব বেসিক এবং খুব কাজে লাগে, সেটা হচ্ছে যেমন ধরেন কোন একটা কোশ্চেনে বলে দিল যে 3টা ক্রমিক সংখ্যার যোগফল এত, সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা কত। তো এখন আমরা এই টাইপের অঙ্কগুলা কিভাবে সলভ করতাম ছোটবেলাতে, একদম ক্লাস 6 থেকে, যে ক্রমিক সংখ্যাগুলো আমরা কিভাবে ধরতাম? যে মনে করি প্রথম সংখ্যাটা x, তারপরটা x প্লাস 1, যেহেতু এক এক করে বাড়ে তাই না, তারপরেরটা x প্লাস 2। একদম ইজি, খুব সিম্পল, যে কনজিকিউটিভ নাম্বার যেহেতু এক এক করে বাড়তেছে, সো প্রথমটা 1, তারপরটা x প্লাস 1, তারপরটা x প্লাস 2। ফাইন, ডান। কনজিকিউটিভ ইভেনের ক্ষেত্রে যদি চিন্তা করেন, প্রথমটা x যেহেতু 2 করে বাড়তেছে, তাহলে দ্বিতীয়টা কি হবে? x প্লাস 2, তৃতীয়টা হবে x প্লাস 4। এটা হচ্ছে কনজিকিউটিভ ইভেন নাম্বারের ক্ষেত্রে। তো এইটা এখন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কনজিকিউটিভ অড নাম্বারের ক্ষেত্রে প্রথমটা যদি x হয় তারপরেরটা কি হবে। এইটা অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানাবেন যে কনজিকিউটিভ অড নাম্বারের ক্ষেত্রে প্রথম সংখ্যাটা যদি x হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটা কি হবে। আমি খুব দ্রুত রিপ্লাই আশা করতেছি। আচ্ছা, তুর্য বলতেছে ক্লাসের পিডিএফ কোথায় পাবো? এটা আমাদের ওই যে লাইভ ক্লাস সেকশনে থাকবে এবং এই স্লাইডগুলোই নোটস আকারে দেওয়া থাকবে সাইডে, চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। ম্যাথের জন্য আমরা যেটা গতকালের লঞ্চিং লাইভেও কথা বলছিলাম, যে ম্যাথের জন্য কিন্তু আমরা আমাদের এনাফ এই যে এই লেকচার, আমাদের মাস্টার ক্লাসগুলো আছে, লাইভ ক্লাসে অনেকগুলো ম্যাথ করাবো, এরপরে আমাদের বিভিন্ন প্র্যাকটিস শিট দেওয়া থাকবে, এরপরে আর খুব বেশি বই টইয়ের দরকার নাই। তারপর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো, এরপরেও কেউ অন্য দুই একটা বই চাইলে নিতে পারবেন, কিন্তু ওইটা আপনারা করতেও পারবেন, ওটা কোনো প্রবলেম হলে আমাদেরকে বললে আমরা সলভও করাই দিব, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। বাট আমরা কিন্তু আমাদের এই শীটগুলো বা হচ্ছে প্র্যাকটিস শীট ধরেই হচ্ছে আমরা আমাদের ক্লাসগুলো নিব। ওকে, সো তুর্য বলতেছে ডিফারেন্স 2, এটা আসলে কি হবে? ফারহান, ফেরদৌস, আনিকা অনেকেই বলতেছেন x প্লাস 2, হ্যাঁ x প্লাস 2 হবে। আচ্ছা, এইটা নিয়ে অনেকে, তাহলে তারপরটা কি হবে? x প্লাস 4, এটা বেজোড় সংখ্যার ক্ষেত্রে। এটা নিয়ে অনেকেই না কনফিউশন ক্রিয়েট করে, হ্যাঁ, যে আমাদের যেহেতু বেজোড় সংখ্যা তাইলে মনে হয় এখানে বেজোড় কিছুই যোগ করব, 1 বা 3 যোগ করব বা পরেরটা 5 যোগ করব। ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে আমাদের কত কইরা বাড়তেছে আমরা তত কইরাই যোগ করব। সো ডিল ডান। সো এইটা আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমাদের জোড়ের ক্ষেত্রে হোক বা বেজোড়ের ক্ষেত্রেই হোক, যেহেতু 2 কইরা বৃদ্ধি পায়, তাহলে প্রথম সংখ্যাটা x ধরলে দ্বিতীয়টা x প্লাস 2ই ধরতে হবে, তৃতীয়টা x প্লাস 4ই ধরতে হবে। এরপর আমরা ম্যাথ করতে গেলে এইভাবেও করব,
আবার শর্টকাটও দেখবো কনজিকিউটিভ নাম্বারের ক্ষেত্রে। ওকে, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। ভাই রে ভাই, এটা থেকে প্রচুর কোশ্চেন হয়। তো প্রাইম নাম্বার মানে কি? প্রাইম নাম্বার মানে হচ্ছে মৌলিক সংখ্যা। এইটা নিয়ে আপনারা যারা একটু ঘাটাঘাটি করতে পছন্দ করেন, এটা নিয়ে অনেক অনেক ভিডিওস পাইছেন অবশ্যই। সো আমরা একটু রিভিউ করব, তারপরে ম্যাথ করতে গিয়ে তারপরে কিছু ম্যাথ সলভ করব। সো প্রাইম নাম্বারের মানে হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে কি? আর কি ছোটবেলা থেকে একটা কথা বলে যে সেটা হচ্ছে যেই সংখ্যাগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাঙা যায় না। ভাই ভাঙা যায় না মানে কি? আপনি কি হাতুড়ি নিয়ে বসবেন যে ইট ভাঙার মতো করে? তা না। ব্যাপারটা হচ্ছে যে সকল সংখ্যাকে এক বা ওই নিজ সংখ্যাটা ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায় না। এখানে খুব সুন্দরভাবে বলা আছে an integer other than 0। আর কি 0 বা 1, 0 বা 1 কিন্তু প্রাইম নাম্বার না। প্রাইম নাম্বার শুরু হবে 0 বা 1 এর পরের থেকে, দ্যাট মিন্স 2 থেকে। So other than 0 and 1 is a prime number if and only if its only divisors are 1 and the number itself। তার মানে শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটা দ্বারাই বিভাজ্য হবে। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল দেখি। আপনারা আমাকে বলবেন যে আপনাদের কি মনে হয় 45 এটা কি কোনো প্রাইম নাম্বার? 45 কি কোনো প্রাইম নাম্বার? 45 যদি কোনো প্রাইম নাম্বার হইতে হয় তাহলে 45 সংখ্যাটা শুধুমাত্র 1 এবং 45 দ্বারা ডিভিজিবল হইতে পারবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল হইতে পারবে না। তো আপনি আমাকে একটু কমেন্টে জানান যে 45 প্রাইম নাম্বার কিনা। আমি এতটুকু আপনাকে হেল্প করতেছি, 45 প্রাইম নাম্বার হইতে চাইলে 45 নাম্বারটা শুধুমাত্র 1 এবং 45 দ্বারাই ডিভিজিবল হবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভিজিবল হবে না। আমি যেটা দেখতেছি যে 45 সংখ্যাটা কিন্তু 1 এবং 45 ছাড়াও যেমন 3, 15, 5 এবং আর 9 এগুলো দ্বারাও ডিভিজিবল হয়। সো দ্যাট মিন্স 45 যেহেতু 1 এবং 45 ছাড়াও অন্য সংখ্যা দ্বারাও ডিভিজিবল হচ্ছে, তাইলে 45 কোনো প্রাইম নাম্বার না। তাহলে অন্য একটা एग्जांपल দেখি 43 কি কোনো প্রাইম নাম্বার? হ্যাঁ ভাই, 43 সংখ্যাটা কিন্তু 1 আর 43 ছাড়া আর কোন সংখ্যা দ্বারা ডিভিজিবল না, বিভাজ্য না। আর কোন সংখ্যা দ্বারা আপনি 43 কে ভাগ করলে ভাগশেষ শূন্য পাবেন না। সো 43 ইটসেলফ একটা প্রাইম নাম্বার। তাহলে এই যে আমরা প্রাইম নাম্বার কি জিনিস আশা করি বুঝতে পারছি। সো এখন আমরা এইখানে এই যে প্রাইম নাম্বারগুলো দেওয়া আছে 1 থেকে 100 পর্যন্ত, এই প্রাইম নাম্বারগুলোর চেহারা দেখব। চেহারা দেখা বলবো যে চেহারা কি ভালো না খারাপ। তো এই যে আমাদের 100 পর্যন্ত প্রাইম নাম্বার গুলা দেওয়া আছে, 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এইভাবে 97 পর্যন্ত, এই প্রাইম নাম্বার গুলা অবশ্যই একদম মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ করে ফেলতে হবে এবং আরো কিছু তথ্য জানতে হবে। ওকে, যে দেখেন যে এই যে প্রাইম নাম্বার গুলা, এই প্রাইম নাম্বারগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবেন। এখন এই প্রাইম নাম্বারগুলোর মধ্যে একটা স্পেশাল ইস্যু আছে। তো এই স্পেশাল ইস্যুটা কি? স্পেশাল ইস্যুটা হচ্ছে যে এইখানে দেখেন 2 হচ্ছে একমাত্র জোড় প্রাইম নাম্বার, আর বাদ বাকি যা দেখেন সব বেজোড়। তাইলে এই যে এইখানে কথাটা বলা আছে 2 is the only even prime number and the smallest prime number, এই তথ্যগুলা কিন্তু মাথায় রাখতে হবে যে 2 হচ্ছে একমাত্র জোড় মৌলিক সংখ্যা, আর কোন মৌলিক সংখ্যাই জোড় না, এবং 2 হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এই প্রত্যেকটা ইনফরমেশন আপনার ম্যাথ করতে গেলে, বিভিন্ন সময় বিভিন্ন ম্যাথ করতে গেলে কাজে লাগবে। এবং এই প্রাইম নাম্বারগুলো মুখস্থ রাখবেন এবং আরো কিছু ইনফরমেশন আপনারা মাথায় রাখবেন। সেটা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বার দেওয়া আছে, এখানে 25টা প্রাইম নাম্বার আছে। 1 থেকে 100 এর মধ্যে প্রাইম নাম্বার আছে 25টা। 1 থেকে 50 এর মধ্যে আছে 15টা। এগুলো এই যে এইখান থেকে বুঝতে দেখা চেক করতে পারেন। 51 থেকে 100 এর মধ্যে আছে 10টা। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনারা একটা ফোন নাম্বারের মতো করে একটা জিনিস মুখস্থ রাখবেন, সেটা হচ্ছে এই যে 4422322321। এইটা অনেক সময় কাজে লাগবে। হ্যাঁ, এইটা অনেক সময়ই কাজে লাগবে, কারণ হচ্ছে প্রাইম নাম্বার কিছু স্পেশাল ম্যাথস আসে যে এত থেকে এত এর মধ্যে প্রাইম নাম্বার আছে কয়টা। এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে এই জিনিসটা কাজে লাগবে। কারণ হচ্ছে এখানে যে কি বোঝাচ্ছে
এই যে 4422322321 এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার 1 থেকে 10 এর মধ্যে প্রাইম নাম্বার আছে 4টা। এই যে দেখেন 2 3 5 7। আবার 11 থেকে 20 এর মধ্যে প্রাইম নাম্বার আছে 4টা, 11 13 17 19। একইভাবে 21 থেকে 30 এর মধ্যে প্রাইম নাম্বার আছে 2টা, 23 29। সো এইভাবে প্রতি 10 গ্যাপে গ্যাপে কতগুলা করে প্রাইম নাম্বার আছে এখানে এটা আছে। সো এখন সামহাউ যদি আপনাকে কোশ্চেন করা হয় হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 30 and 70, আপনি কি করবেন? আপনি 30 থেকে 70 এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা এইটা বোঝার জন্য আপনি যেটা করতেন, নরমালি যদি চিন্তা করেন যে 30 থেকে 70 এর মধ্যে প্রাইম নাম্বারগুলো যেহেতু মুখস্থ থাকবে, আপনি আপনার কাগজে লিখবেন, কাগজে লেখা তারপরে গুনবেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ এইভাবে গুনবেন। সো এর চেয়ে যদি আমরা একটু স্মার্টলি চিন্তা করতে পারি, যদি আমাদের এই নাম্বারটা মুখস্থ থাকে তাহলে আমরা কি জানবো যে 44 22 322 এটা লেখা, তাহলে আমার হচ্ছে এটা হচ্ছে 10 পর্যন্ত, এটা 20 পর্যন্ত, এটা 30 পর্যন্ত, ডান। এরপরে 40 50 60 70 এইটুকু। তাহলে আমার কি কি হয় 2 3 2 2, তাহলে কয়টা হয় 2 3 5 2 7 2 9টা। তাহলে 30 থেকে 70 এর মধ্যে প্রাইম নাম্বার কয়টা আছে? 9টা আছে। সো এইভাবে আমরা এই সংখ্যাগুলো না লেখাও অ্যানসার করতে পারি। ওকে ফাইন। সো এই জিনিসটা আপনারা মুখস্থ রাখবেন। সো প্রাইম নম্বরে নিয়ে আমি যা যা বললাম এইটা আপনারা বুঝতে পারছেন কিনা এই জিনিসটা আমাকে একটু কমেন্ট করে জানান, কারণ তাইলে প্রাইম নম্বরটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এইটার আন্ডারস্ট্যান্ডিংটা যদি ক্লিয়ার না থাকে আমরা আসলে ম্যাথগুলো সলভ করতে পারবো না, এখানে খুঁটিনাটি অনেক কিছু আছে। ওকে, একটু আমাকে জানাবেন যে আপনারা প্রাইম নম্বরে এই কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা, যা যা বলা হয়েছে। ওকে, সো আমি যেটা দেখতে পারতেছি যে এইগুলো আপনাদের ক্লিয়ার হয়েছে যারা জানাইছেন তারা। আর যদি কোনো কিছুতে প্রবলেম থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেন আমি আপনাদেরকে ব্যাপারটা রিপিট করতে পারি। ওকে, সো প্রাইম নাম্বারের পরে আমরা আরো কিছু টপিকে চলে যাব, সেটা হচ্ছে এই যে মাল্টিপল। মাল্টিপল মানে কি? মাল্টিপলের বাংলা হচ্ছে গুণিতক, আর ফ্যাক্টরের বাংলা কি? গুণনীয়ক। আচ্ছা, সো এই যে গুণিতক বা এই যে গুণনীয়ক এই ব্যাপারটা কি? সো আমি এখানে একটা এক্সাম্পলও দিয়ে রাখছি যে 5 10 আজকে 5 এর মাল্টিপল কোনগুলো? 5 এর মাল্টিপল হচ্ছে এই 5 10 15 20 25, এগুলো হচ্ছে 5 এর মাল্টিপল। সো এই জিনিসটা আসলে কি? কোন একটা সংখ্যার মাল্টিপল কারা? ধরেন 5 এর মাল্টিপল, 5 সংখ্যাটাকে যে কোনো সংখ্যা দ্বারা যদি গুণ করেন যে গুণফলগুলো পাওয়া যাবে ওই গুণফলগুলাই কিন্তু 5 এর মাল্টিপল। তাহলে এই যে 5 কে 1 দ্বারা গুণ করলে 5, 2 দ্বারা গুণ করলে 10, 3 দ্বারা গুণ করলে 15, 4 দ্বারা গুণ করলে 20, এই যে যতগুলা যে কোনো সংখ্যা গুণ করতেছে যে গুণফলগুলো পাচ্ছেন এই গুণফলগুলো হচ্ছে 5 এর মাল্টিপল। যেমন ধরেন আপনি 10 এর মাল্টিপল চিন্তা করেন, 10 এর মাল্টিপল কোনগুলা? 10 20 30 40 50 60, এইভাবে এইগুলো হচ্ছে 10 এর মাল্টিপল। আচ্ছা, সো আমরা মাল্টিপল জিনিসটা আশা করি বুঝছি, এবং এই যে কোন একটা সংখ্যার মাল্টিপলকে, এই মাল্টিপলকে যদি সংখ্যাটা দিয়ে ভাগ করেন অবশ্যই ডিভিজিবল হবে। যেমন 5 এর একটা মাল্টিপল, যে কোনো একটা মাল্টিপলকে যদি 5 দ্বারা ভাগ করেন সেটা অবশ্যই ডিভিজিবল হবে। আচ্ছা, এরপর আসেন ফ্যাক্টর। ফ্যাক্টর জিনিসটা কি? এই যে দেখেন 10 এর ফ্যাক্টর কারা? 10 সংখ্যাটা যেই সংখ্যা দিয়া ভাগ যাবে ডিভিজিবল হবে ওই সংখ্যাগুলাই হচ্ছে 10 এর ফ্যাক্টর। এইখানে খুব সহজ, 10 এর ফ্যাক্টর 1 2 5 10, হ্যাঁ এখানে 1 ও হচ্ছে 10 এর ফ্যাক্টর। আচ্ছা, ফ্যাক্টর তো আরো থাকতেই পারে। আর ধরেন 20 এর ফ্যাক্টর যদি চিন্তা করেন তাহলে 20 এর ফ্যাক্টর কি কি আছে? 1 2 4 5 10 20, এইগুলো হচ্ছে 20 এর ফ্যাক্টর। এখন আপনারা কেউ মনে মনে আমাকে একটা গালি দিতেই পারেন যে এই বেটাই তো এইগুলো মুখস্থ করে আইসা বলতেছে। হ্যাঁ, সো এইটার আসলে ওয়েটা কি? আমরা কিভাবে ফ্যাক্টর বের করব? কারণ অনেক অঙ্কে আমাদের ফ্যাক্টর বের করতে হয়। সো ধরেন এই যে 20 এর ফ্যাক্টর বের করছে কিভাবে? এই 20 সংখ্যাটাকে দুইটা করে সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। লাইক 1 into 20 কত হয়? 20, 2 into 10 20,
3 দিয়ে যায় না, 4 into 5 20 হচ্ছে, আর তো যাবে না, জাস্ট এটা রিভার্স হবে যেহেতু এখানে কাছাকাছি সংখ্যা চলে আসছে। তো এইখানে দেখেন আমার 1 2 4 5 10 20 এই প্রত্যেকটাই কিন্তু 20 এর ফ্যাক্টর। সো এইভাবে আমরা ফ্যাক্টর আসলে বের করব। আচ্ছা, সো এই মাল্টিপোলার ফ্যাক্টর নিয়ে আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপরে আসেন এলসিএম আর এইচসিএফ। হ্যাঁ, সো এই যে এলসিএম লিস্ট কমন মাল্টিপল, হ্যাঁ, এটা বাংলা কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু, এইটার সাথে আপনারা পরিচিত। এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তো এখন আপনারা লসাগু গসাগু এটা আপনারা ছোটবেলা থেকেই করে আসতেছেন, আশা করি আপনারা করতে পারবেন। হ্যাঁ, তারপরে আমি একটা এক্সাম্পল দেখায় দিচ্ছি যেন এটা নিয়ে কোনো কনফিউশন হয়। লসাগু কিন্তু দুই ভাবে করা যায়। হ্যাঁ, সো আমি একটা ওয়েতে দেখায় দিচ্ছি। যেমন ধরেন যদি আমার লসাগু বের করতে বলে যে 20 50 75, এই তিনটা সংখ্যার লসাগু যদি বের করতে বলে, আমি কিভাবে লসাগু বের করব? আমি দেখব যে অ্যাট লিস্ট দুইটা সংখ্যা দ্বারা ডিভিজিবল, দুইটা সংখ্যাকে ডিভিজিবল করা যায় কোন সংখ্যা দ্বারা? অ্যাট লিস্ট দুইটা ডিভিজিবল হয় 2 দ্বারা। তাহলে 10 50 কি দিয়ে ভাগ করলে 25, আর 75 যেহেতু হয় না 75 75ই থাকবে। সো এরপরে 2 দিয়ে কিন্তু দুইটা সংখ্যা ডিভিজিবল হয় না, কমপক্ষে দুটো সংখ্যা, বেশি হলেও সমস্যা নাই। 3 দিয়ে হয় না, 5 দিয়ে হয়। 5 দোকানে 10, 5 5 25, 5 15 75, আবার 5 দেওয়া যাবে, 2 2 থাকবে, 5 ওকে 5, 3 5 15। এখন আর কিছুই নাই, তাহলে লসাগু হবে এই সংখ্যাগুলোর গুণফল। তাহলে কি কি হবে? 2 5 5 2 3, গুণফল কত হবে? 5 দোকানে 10, 5 10 50, 50 দোকানে 100, 3 100 300। এই হচ্ছে আমার লসাগু, এলসিএম। তাহলে আমি এই যে তিনটা সংখ্যা বললাম, এই তিনটা সংখ্যা লসাগু হচ্ছে 300। আমার এই লসাগুটাই কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি পরীক্ষায় কাজে লাগে, এইটা খুব কাজে লাগে। লসাগু যদি কেউ না বুঝে থাকেন তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানান, কারণ লসাগুটা ভাই বুঝতেই হবে। লসাগুটা আপনার পরীক্ষায় ম্যাথ করতে গেলে লাগবেই, তো লসাগুটা বুঝতে হবে, এটা না বুঝলে কেউ বলেন। ওকে, সো এক্সপেক্ট করতেছি যে বুঝে গেছেন লসাগু। আচ্ছা, এরপরে গসাগুটা যদি করতে চান তাহলে যেটা করবেন, 20 দিয়ে 50 কে ভাগ দেন, ছোট সংখ্যাতে ইমিডিয়েট বর্ডারে ভাগ দেন। তাহলে 20 দিয়ে 50 কে ভাগ দেন, 20 দোকানে 40, ভাগশেষ 10। এই ভাগশেষ যা পাচ্ছেন ওইটা দিয়ে আগের যে ইমিডিয়েট আগের ভাজকটা সেটাকে ভাগ দিবেন, 10 দোকানে 20, ভাগশেষ 0। এগুলো আপনারা ছোটবেলায় করছেন। দ্যাট মিন্স আমার এই 20 আর 50 এর গসাগু হচ্ছে 10। এখন আমার আরেকটা সংখ্যা আছে 75, এইটাই 10 দিয়ে আবার ভাগ দিব, 7 10 70, ভাগশেষ থাকে 5, এই 5 দিয়ে আবার 10 কে ভাগ দিব, 5 দোকানে 10, ভাগশেষ 0। দ্যাট মিন্স আমার ফাইনাল যেই ভাজকটা যেটা দিয়া আমার এটা ভাগশেষ 0 পাইলাম, ওইটাই হচ্ছে এই তিনটা সংখ্যার গসাগু 5। আশা করি আপনাদের মনে পড়ছে, কারণ এই জিনিসগুলো ছোটবেলায় প্রচুর করছেন, আমি জাস্ট মনে করায় দিলাম, আমি কিন্তু শিখাই নাই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে লসাগু আর গসাগু দিয়ে কি ইন্ডিকেট করে, আপনারা বের করতে পারলেন, কিন্তু এটা দিয়ে কি বোঝায়, আমরা কখন ইউজ করব? আসলে এই যে 20 50 75 এই যে তিনটা সংখ্যা ধরলাম র্যান্ডমলি, এই 20 50 75 এর লসাগু যে 300, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় হচ্ছে যে 300 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, স্মলেস্ট নাম্বার হচ্ছে 300, যেটাকে 20 দ্বারা 50 দ্বারা 75 দ্বারা তিনটা দ্বারাই ডিভিজিবল করা যায়। 300 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটাকে 20 দ্বারাও ডিভিজিবল করা যায়, 50 দ্বারাও ডিভিজিবল করা যায়, 75 দ্বারাও ডিভিজিবল করা যায়। এই হচ্ছে আমার লসাগুর কনসেপ্ট। আর এই যে গসাগু যে 5 পাইলাম, গসাগু কত পাইলাম? 5। এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে এই যে গসাগু বা 5 হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে আমরা 20 কেও বিভাজ্য করতে পারি, 50 কেও বিভাজ্য করতে পারি, 75 কেও বিভাজ্য করতে পারি। এই হচ্ছে আমার কনসেপ্ট। যদি কেউ বাই চান্স লসাগু গসাগু মাল্টিপল ফ্যাক্টর না বুঝে থাকেন, আমাকে এখনই জানান, আমি দরকার হয় আরেকবার রিভিউ করব।
ওকে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই, আশা করি বুঝা গেছেন। রুলস অফ ডিভিজিবিলিটি। হ্যাঁ, আমরা এই যে রুলস অফ ডিভিজিবিলিটি, এটা হচ্ছে আমরা অনেকবার বলতেছি ডিভিজিবল কিনা, ডিভিজিবল কিনা, ডিভিজিবল কিনা। হ্যাঁ, সো এইটা আসলে আমাদের ভাগ করে চেক করা লাগে যে কোন একটা সংখ্যা অন্য কোন একটা সংখ্যা দ্বারা ডিভিজিবল কিনা, কিন্তু আমাদের কিছু স্পেশাল শর্টকাট আছে যেটা দিয়ে আমরা মূলত ভাগ না করেও জাস্ট ছোট ছোট কিছু মেন্টাল ক্যালকুলেশন করে আমরা বলতে পারি যে একটা বড় সংখ্যা 2 দ্বারা বা 3 দ্বারা বা 4 দ্বারা বা 5 দ্বারা ডিভিজিবল কি না। সো এটা বোঝার জন্য আমরা একটা সংখ্যা নিব। ধরেন আমরা এই যে এখানে সবগুলা শর্টকাট আছে, শর্টকাটটা আমরা ট্রায়াল এন্ড এরর করে দেখব, বাট আমরা আগে একটা সংখ্যা নিব, সংখ্যা নিয়ে দেখব যে সংখ্যাটা কোন কোন সংখ্যাগুলা 2 3 থেকে 9 শুরু করে 10 পর্যন্ত কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হয়। সো আমাকে একটা সংখ্যা সাজেস্ট করেন। আপনারা যে কেউ কমেন্টে আপনাদের কলেজ রুলটা বলে দেন, তাহলে আমি আপনাদের কলেজ রুল নিয়ে আমি একটা সংখ্যা করে আমি সেই সংখ্যাটা চেক করবো, যেন র্যান্ডমলি হয়। হ্যাঁ, যে কোনো একজনের কলেজ রুলটা আপনাদের লিখেন, কমেন্টে লিখেন, 1 2 জন লিখে ফেলেন দ্রুত, দেখি কে আগে কলেজ রুলটা লিখতে পারেন, কার কলেজ রুলটা মনে আছে। ওকে, রাইদ আল ফাত লিখেছেন 9545। ওকে, আনিকা লেখা ফেলছে 23229। ওকে, সো এনাফ। হ্যাঁ, অনেক বড় একটা সংখ্যা পাইলাম, যে এখানে পাইলাম কি 9545232229। আচ্ছা, ডান। আচ্ছা, এখন দেখেন এই যে জিনিসটা, এই যে সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা। সো এই সংখ্যাটা আমরা দেখবো যে 2 দ্বারা বা 3 দ্বারা বা 4 দ্বারা বা 5 দ্বারা বা 6 দ্বারা 8 দ্বারা 9 দ্বারা 10 দ্বারা ডিভিজিবল কিনা। আমি একটা জিনিস খালি অ্যাড করে দিই, হ্যাঁ, এখানে একটা 0 দিয়ে দিই। আচ্ছা, তাহলে একটু ভালো লাগবে আর কি, কিছু কিছু সংখ্যা ডিভিজিবল হবে। হ্যাঁ, এই আপনাদের ভালো লাগানোর জন্য খালি দিলাম। আচ্ছা, তো এই সংখ্যাটা আমাকে দেখতে হবে যে এই যে সংখ্যাটা এইটা 2 দ্বারা ডিভিজিবল কিনা। সো আমরা নরমালি কি আমাদের 2 দ্বারা ভাগ করার কথা, কিন্তু এই সংখ্যাটা আমরা 2 দ্বারা ভাগ করব না, আমরা খালি তাকাবো, দেখি তো সংখ্যাটা কি। এই যে সংখ্যাটার দিকে তাকাইলেন, তাকাই দেখলেন যে সংখ্যাটা একটা জোড় সংখ্যা, যেহেতু শেষে 0 আছে তার মানে সংখ্যাটা জোড় সংখ্যা। যেহেতু সংখ্যাটা জোড় সংখ্যা সেহেতু এই সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা ডিভিজিবল হবে। আমার আর ভাগ করে কাজ নাই, আমার সময় সেভ। সো যদি কোনো সংখ্যা জোড় হয় তাহলে সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা ডিভিজিবল হবে, আর যদি বেজোড় হয়, শেষের 0টা যদি না থাকতো তাহলে সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল হইতো না। আশা করি 2 একটা ক্লিয়ার। এরপরে আমরা আসেন 3এরটা দেখি। কোন একটা সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল হবে যদি সংখ্যাটা এখানে দেওয়া আছে, সহজ ইংরেজি ভাষায় দেওয়া আছে, আমি বলতেছি আপনারা মিলিয়ে নিন। যদি কোনো সংখ্যা 3 দ্বারা ডিভিজিবল হইতে চায় তাহলে সংখ্যাটার ডিজিট গুলার যোগফল 3 দ্বারা ডিভিজিবল হইতে হবে। এখন এই সংখ্যাটার ডিজিট গুলার যোগফল কত ওইটুকুই করেন, পুরাটাকে 3 দ্বারা ভাগ করা লাগবে না। সো ডিজিট গুলার যোগফল কত? 9 5 14 4 18 5 23 2 25 3 28 2 30 32 41। সো এই সংখ্যাটার ডিজিট গুলার যোগফল হয় 41। এখন আমাকে কেউ একজন বলেন যে 41 সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? না, আমরা জানি 3 14 42 3 13 39। 41 সংখ্যাটা কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, সেহেতু এই সংখ্যাটা কোনোভাবেই 3 দ্বারা বিভাজ্য হবে না। সো এটা 3 দ্বারা ডিভিজিবল হচ্ছে না। আচ্ছা, গেল, এটা গেল। 3এরটা আশা করি বুঝছেন। কোন একটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হইতে গেলে সংখ্যাটার পুরো সংখ্যা দরকার নাই ভাই, আমার জাস্ট দেখতে হবে লাস্টের 2টা নিয়ে যেই সংখ্যা হয়, লাস্টের 2টা ডিজিট নিয়ে যেই সংখ্যা হয়, ওই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য। আমার যত বড় সংখ্যাই হোক, আমি জাস্ট দেখবো লাস্টের 2টা ডিজিট, লাস্টের 2টা ডিজিট নিয়ে কত হয়? 90। সো এই 90 সংখ্যাটা কি 4 দ্বারা বিভাজ্য?
4 22 88 হয়, 4 23 92 হয়। 90 সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য না, সেহেতু এই পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য না। এটাও গেল। 5এরটা আসেন, কোন একটা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটা লাস্ট ডিজিটটা, এখন আমরা শুধু লাস্ট ডিজিটটা দেখবো, হ্যাঁ 5 এর জন্য যদি লাস্ট ডিজিটটা 0 অথবা 5 হয় তাহলেই শুধুমাত্র সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটা লাস্ট ডিজিটটা কত? 0। যেহেতু আমরা বলছিলাম লাস্ট ডিজিটটা 0 অথবা 5 হইলেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে, এই সংখ্যাটা লাস্ট ডিজিটটা যেহেতু 0 সেহেতু সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। 5এরটা গেল, এই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। 6 দেখি, কোন একটা সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় তখনই শুধুমাত্র সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। যদি সংখ্যাটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয় শুধুমাত্র তখনই সংখ্যাটা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটা আমরা দেখছিলাম, মনে আছে অবশ্যই, 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না। যেহেতু এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, সেহেতু সংখ্যাটা 6 দ্বারাও বিভাজ্য না। আশা করি 6 এর ব্যাপারটাও বুঝছেন। 7 শর্টকাট নাই, 8 শর্টকাটটা কিন্তু অনেকটা 4 এর মতো। 4 আমরা যেটা দেখছিলাম যে লাস্টের 2টা ডিজিট নিয়ে গঠিত সংখ্যা 4 দ্বারা ডিভিজিবল কিনা, আমরা 8 জন্য দেখব লাস্টের 3টা ডিজিট নিয়ে গঠিত সংখ্যা 8 দ্বারা ডিভিজিবল কিনা। পুরো সংখ্যা যতই বড় হোক আমরা জাস্ট লাস্টের 3টা ডিজিট দেখব। এখানে লাস্টের 3টা ডিজিট কত? 290। সো এই 290 সংখ্যাটা কি 8 দ্বারা ডিভিজিবল কিনা? 8 দিয়ে ভাগ করে দেখেন, 3 × 24 50, 6 × 48 হয় না, ভাগশেষ শূন্য থাকে। সো যেহেতু এই 290 সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য না, সেহেতু এই পুরো সংখ্যাটাই কি 8 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, এই যে দেখেন এখন আমার হয়তো এই যে পুরাটা ভাগ না কইরা, কত বড় একটা সংখ্যা, আমি জাস্ট লাস্টের 3টা ডিজিট আমি ভাগ করছি, তো আমার কি একটু আগাইলো না? আচ্ছা যাই হোক, 8এরটা গেল। এখন 9এরটা দেখেন, 9এর শর্টকাটটা কিন্তু অনেকটা 3-এর মতো। 3-এর ক্ষেত্রে কি বলছিলাম? সংখ্যাটার ডিজিটগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। 9এর ব্যাপারটাও তাই, সংখ্যাটার ডিজিটগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় শুধুমাত্র তখনই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটার ডিজিটগুলোর যোগফল কি ছিল ভাই? এই যে 41 ছিল। 41 কি 9 দ্বারা বিভাজ্য? না, ইহকালেও না। তার মানে এই পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য না, গেল 9। এরপর আসেন 10। 10এরটা আবার 5-এর মতো। 5-এ কি বলছিলাম? লাস্ট ডিজিটটা যদি 0 অথবা 5 হয় শুধুমাত্র তখনই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য। 10এরটা বলবো শেষের ডিজিটটা যদি শুধুমাত্র 0 থাকে তখন সংখ্যাটা শুধুমাত্র 10 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটার শেষের ডিজিটটা কত? 0। তার মানে এই সংখ্যাটা অবশ্যই 10 দ্বারা বিভাজ্য হবে। এই যে দেখেন আমার রুলস অফ ডিভিজিবিলিটি, আপনারা এই শীটটা এই যে যা লেখা আছে এটা যদি পারফেক্টলি একটু দেখেন, আমি যে এক্সাম্পল দিলাম যেভাবে বললাম এভাবে মিলায় মিলায় দেখবেন, একদম ইজিলি বুঝে যাবেন। একদম সহজ ইংরেজি ভাষায় বলা আছে, এটা বুঝতে সমস্যা হবে না। আমি তো এখন বলেই দিলাম। তো এরপরেও যদি রুলস অফ ডিভিজিবিলিটি নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন থাকে অবভিয়াসলি এখন কমেন্ট করে জানান, আদারওয়াইজ আমরা পরের অঙ্কে যাব। ওকে, সো আমাদের রুলস অফ ডিভিজিবিলিটি ডান। আমরা এখন ম্যাথ করা শুরু করব। সো এই যে এতক্ষণ আমরা অনেক পক করছি, এই পক করার কারণে কি হবে, আমরা এখন ম্যাথগুলা একটু ইজিলি বুঝবো। হ্যাঁ, ম্যাথের অনেকগুলা ম্যাথ আজকে আমরা সলভ করে দিব। সো একটু দেখবো যে ম্যাথ কিভাবে সলভ করতে হয় আইবিএন ভর্তি পরীক্ষায়। সো এই যে দেখেন এই কোশ্চেনটা একবার পড়েন, একটু পড়া দেখেন কি বুঝেন, আমিও আপনাদের সাথে পড়তেছি। The greatest common factor of two positive integers is a. আচ্ছা, greatest common factor, এই greatest common factor জিনিসটা কি? এই greatest common factor জিনিসটা হচ্ছে গসাগু। হ্যাঁ,
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। আচ্ছা, দুইটা পূর্ণ সংখ্যার গসাগু দেওয়া আছে a, আর লিস্ট কমন মাল্টিপল লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু এটা কত দেওয়া আছে b। তাহলে এখন বলতেছে যে এই দুইটা সংখ্যার গসাগু হচ্ছে a, লসাগু হচ্ছে b। if one of the integer is c, এই দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা যদি c হয় তাহলে অন্য সংখ্যাটা কত। আমি আপনাদের একটা ফর্মুলা বলে দিতে চাচ্ছি, সেই ফর্মুলাটা হচ্ছে দুইটা সংখ্যার ক্ষেত্রে, হ্যাঁ, ইন কেস অফ টু নাম্বার LCM সংখ্যা দুইটার LCM মাল্টিপ্লাইড বাই HCF ইকুয়াল টু কি হবে প্রোডাক্ট অফ টু নাম্বার। দুইটা সংখ্যার লসাগু আর গসাগুর গুণফল কি হবে সংখ্যা দুইটার গুণফলের সমান হবে। এই যে আমি এই ফর্মুলাটা বলে দিলাম, এখন বলেন তো এইটার অ্যান্সারটা কি হবে, সবাই খুব দ্রুত বলেন। এখন আমি যেহেতু ফর্মুলা বলে দিছি, আপনি লসাগু গসাগু বুঝতেছেন, আপনি অবশ্যই এটা এখন অ্যান্সার করতে পারবেন। ভাই প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল, আচ্ছা রাইট বলতেছে যে ও বাংলা ভার্সনের, এই জন্য ওর একটু প্রবলেম হচ্ছে। আমি এই জন্যই কিন্তু প্রত্যেকটা জিনিস আর কি আমি এইভাবেই বলার চেষ্টা করতেছি যেন বাংলা ভার্সনের আপনারা বুঝেন, কারণ তাহলে তো এই যে বাংলার প্রত্যেকটা জিনিসের সাথে আমি বাংলাগুলা লিখে দিচ্ছি, আমি কথাগুলো বাংলাই বলার চেষ্টা করতেছি যেন আপনারা এটা বুঝতে পারেন। আচ্ছা যেমন প্রোডাক্ট মানে আমি বলে দিলাম যে এটা গুণফল, এখন এইটা আপনার মনে রাখতে হবে যে প্রোডাক্ট মানে গুণফল। এখন প্রোডাক্ট মানে তো পণ্য হয়, কিন্তু এই ম্যাথসের ক্ষেত্রে কিন্তু প্রোডাক্ট মানে গুণফল। সো এই জিনিসটা যেমন আপনারা এখন নোট করে ফেলেন, যারা ক্লাস করতেছেন, যারা বাংলা ভার্সনের আছেন, যে প্রোডাক্ট মানে গুণফল জানতেন না, এই যে আজকে থেকে আপনারা জেনে গেলেন। ওকে, তো এটা বলেন অ্যান্সার কি হবে খুব দ্রুত, এটা নিয়ে এত সময় নেওয়া যাবে না, এটা তো জাস্ট আপনি চোখের পলকে দেখলে তার অ্যান্সার হয়ে যাওয়ার কথা। বলেন বলেন দ্রুত, এটা কি হবে দেখি কয়জন অ্যান্সার করতে পারেন। ওকে, সো এটা একটু আমরা দেখি তাহলে, যেহেতু আপনারা অ্যান্সার করতেছেনই, অ্যান্সার অপশন এ। ওকে দেখি, যেহেতু আপনারা অ্যান্সার অপশন এ বলতেছেন যে আসলে এ কিনা, আপনারা যেহেতু বলছেন অ্যান্সার এই হবে, হ্যাঁ আমারও সেটাই মনে হচ্ছে, যেহেতু আপনারা বলছেন, আপনারা কি ভুল বলতে পারেন। সো এলসিএমটা কি, এলসিএম বলে দিচ্ছে বি, HCF আর LCM, HCF টা এখানে আগে ছিল, তো আগে পরে ইস্যু না, গুণের ক্ষেত্রে এটা হয়ে যাবে HCF এ। আর সংখ্যা দুটার গুণফল, একটা সংখ্যা বলে দিল C, আরেকটা সংখ্যা আমি জানি না, ওইটা হচ্ছে আদার নাম্বার। হ্যাঁ, তাহলে ওই আদার নাম্বারটা কি হবে ভাই, এই সংখ্যা দুটার গুণফল AB ডিভাইডেড বাই C। তাহলে অন্য সংখ্যাটা কি হবে AB বাই C, অবভিয়াসলি অ্যান্সার অপশন এ। এখন এই যে আমি তো ভাই এই অঙ্কটা লেখা দিলাম, হ্যাঁ আপনারা তো খুবই ইন্টেলিজেন্ট, আপনারা তো এই জিনিসগুলা জানবেন। আপনাদের যখন এই পরীক্ষাটা আইবিএতে আসা একটা অঙ্ক, এই পরীক্ষাটা যদি আপনারা কখনো সামনে পেয়ে যান তাহলে তো ভাই লাল। হ্যাঁ, আপনারা দেখবেন যে দুটো সংখ্যার লসাগু আর গসাগু দেওয়া আছে এ আর বি, একটা সংখ্যা হচ্ছে সি, তাহলে দুটো লসাগু গসাগুর গুণফল এবি ডিভাইডেড বাই অন্য সংখ্যাটা সি, তাহলে আপনি কিছু লিখবেনই না, সরাসরি অ্যান্সার হবে এবি বাই সি। আমার আর অন্যগুলা দেখাও লাভ নাই, লাভ আছে ভাই কোনো লাভ নাই। তাহলে এই যে আমরা এইভাবে অঙ্কটা করব, সো এই যে আমরা প্রথম অঙ্কটা করলাম, এইটা আপনারা বুঝছেন কিনা এইটা অবশ্যই কমেন্ট করে জানান, নাইলে ভাই আমি আসলে বুঝবো না যে আমি পড়াচ্ছি আপনারা বুঝতেছেন কিনা। আপনারা বুঝলেই তো কনফিডেন্স পাবো না। ওকে, দ্বিতীয় অঙ্কটা আমরা দেখি, দ্বিতীয় অঙ্কে কি বলছে। সো এই অঙ্কে বলতেছে যে x y z আর কনজিকিউটিভ ইন্টিজার্স, ওই যে কনজিকিউটিভ নিয়ে কথা বলছিলাম, এই হচ্ছে সেই কনজিকিউটিভ ইন্টিজার। x y z আর কনজিকিউটিভ ইন্টিজার্স if x is greater than 0, y is greater than x, z is greater than y and x plus y plus z is an odd integer। এই যে দেখেন কনজিকিউটিভ এর কনসেপ্ট আসতেছে, odd
ইভেনের কনসেপ্ট আসতেছে যে বলতেছে তিনটার যোগফল একটা বেজোড় সংখ্যা, then which of the following could be the value of z, তাহলে z এর মানটা কি হইতে পারে। তা আমার এখানে ইনফরমেশন কি কি আছে, ইনফরমেশন হচ্ছে যে এরা কনজিকিউটিভ। হ্যাঁ, এখানে আমার ইনফরমেশন হচ্ছে যে x y z এগুলা কনজিকিউটিভ ইন্টিজার, x থেকে z পর্যন্ত এরা 0 থেকে বড় এবং কনজিকিউটিভলি বড়, এবং এই তিনটার যোগফল হবে অড। তাহলে z এর মান কত? ওকে, তাহলে z এর মান কত হবে? এই যে তথ্যগুলো দেয়া দিছে, হ্যাঁ, এইখান থেকে আমরা এই কোশ্চেনটা কিভাবে সলভ করব, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করেন। এই কনজিকিউটিভ নাম্বারগুলার সবচেয়ে ছোট কে x, z থেকে y ছোট, y থেকে x ছোট, x থেকে 0 ছোট। তার মানে x টা অবশ্যই 0 থেকে বড়। তার মানে 0 থেকে বড় মানে কি, 1 এর চেয়ে তো ছোট, ইন্টিজার যেহেতু 1 এর চেয়ে ছোট হবে না, 0 এর চেয়ে বড় হবে। 1 হোক, x এর মানে 1 হোক, 2 হোক, 3 হোক, যাই হোক, 0 এর চেয়ে বড় এবং মিনিমাম এটা 1। আচ্ছা, এখন আবার যেহেতু কনজিকিউটিভ, তাহলে x যদি 1 হয় তাহলে y 2 z 3, আবার x কে যদি আপনি 2 ধরেন তাহলে x 2 y 3 z 4, এইভাবে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটুকু বুঝলাম। এখন দেখেন x y z এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে বেজোড়, তিনটা তো কনজিকিউটিভ নাম্বার, ভালো করে খেয়াল করে দেখেন। এখন এই তিনটার যোগফল যদি অড বানাইতে চান, যদি বাই চান্স ধরেন আপনি এইটারে ধরলেন যে এইটাকে ধরলেন কত, x ধরলেন অড, তাহলে এর পরের কনজিকিউটিভ x ধরেন 1, হ্যাঁ, যদি 1 ধরেন তাহলে y টা কত 2, 2 কিন্তু আবার ইভেন, তাহলে z কত 3, এটা কিন্তু আবার অড। তাহলে যদি এই x আর z যদি অড হয় তাহলে মাঝখানে একটা y টা ইভেন হবে, যেহেতু কনজিকিউটিভ নাম্বার, কারণ একটা ইভেন একটা অড, একটা ইভেন একটা অড, এইভাবেই তো আগাবে সংখ্যাগুলো না। সো যদি আমি অড দিয়ে শুরু করি, অড দিয়ে যদি শুরু করি তাহলে কিন্তু আমার এটা শেষেরটা অড হবে, তাহলে অড আর অড যোগ করলে ইভেন হবে, প্লাস ইভেন, এটা কিন্তু তখন কত কি হয়ে যাবে, পুরো যোগফলটা ইভেন হয়ে যাবে। কিন্তু আমাকে বলছে যোগফলটা অড হওয়া লাগবে, তাইলে আমি একটু ঘুরিয়ে দেই, তাইলে আমার কি করতে হবে, এই x টাকে ধরতে হবে ইভেন, আর y টা অড, z টা আবার ইভেন। তখন কিন্তু এই ইভেন ইভেনের যোগফল ইভেন প্লাস অড, এটা তখন আমার অড হবে। তো আমার এই x প্রথম সংখ্যাটাকে অবশ্যই কি ধরতে হবে, একটা ইভেন নাম্বার ধরতে হবে। তবে সেইটা তাইলে অবশ্যই কত 1 হইতে পারবে না, কিন্তু এই ক্ষেত্রে আমি হয়তোবা 1 2 3 বলতে পারছিলাম, কিন্তু এটা তো হওয়া সম্ভব না, যেহেতু অড ইভেন অড হবে না। তাহলে আমার এটা কি করতে হবে, 2 3 4, এইটা পসিবল, দুই পাশে ইভেন মাঝখানে একটা অড, এটা এই 2 3 4 হওয়া কিন্তু পসিবল x y z এর মান। হ্যাঁ, তাহলে এখন আমি বলছি which of the following could be the value of z, তাহলে z এর মানটা কি হইতে পারবে, z এর মানটা তাহলে হইতে পারবে কত, এখান থেকে এইটাই তো z এর মান হইতে পারবে না, তাহলে z এর মান হইতে পারবে 4। এই যে দেখছেন, এই যে খুঁটিনাটি যে জিনিসগুলো, কিন্তু আইবি এর ভর্তি পরীক্ষায় আসা অঙ্ক, এটা কিন্তু আহামরি কিছুই না, এখানে অনেক বড় বড় কোনো ক্যালকুলেশন নাই, জাস্ট আপনার যে আন্ডারস্ট্যান্ডিং গুলো, আপনি কনজিকিউটিভ নাম্বারটা বুঝলেন কিনা, এই ইভেন অর্ডার এই কনসেপ্ট গুলো বুঝলেন কিনা। এখন এইগুলা যত আপনি ভালো আপনার মাথায় রাখতে পারবেন, আপনি কিন্তু পরীক্ষায় তত দ্রুত ম্যাথ সলভ করতে পারবেন। ক্লাসের এভারেজ টাইম কতক্ষণ হবে, ক্লাসের এভারেজ টাইম ঘন্টা দেড়েক, ওকে, একটু কম বেশি হতে পারে। আচ্ছা, সো এই যে ম্যাথটা, এটা आंसर 4 হলো, এটা বুঝি নাই কে বলেন, এটা কিন্তু জাস্ট এটা ট্রিকি ম্যাথ, হ্যাঁ, বড় কিছু না। এরকম ম্যাথ আসলে আপনার যদি আর কি আপনি যদি পারফেক্টলি ইউজ করতে পারেন আপনার নলেজগুলো যেগুলো শিখতেছেন, তাহলে आंसर করতে সময় লাগবে না। ওকে, ও ফাইন, ইজি বলছেন, শাবাশ। এই যে ফাদ বলতেছিল যে ও বাংলা মিডিয়ামের কম বুঝবে, সেই কিন্তু ও কিন্তু বুঝে ফেলছে, তো আপনাকে কনগ্রাচুলেশন। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। সো পরের অঙ্কে কি বলছে, ইফ x is an integer, x একটা পূর্ণ সংখ্যা, যে বলছিলাম ইন্টিজার ওয়ার্ডটা কিন্তু বারবার পাবেন, হ্যাঁ, if x is an odd integer, x একটা odd integer and y is an even integer, y টা হচ্ছে আবার ইভেন, তাহলে x টা হচ্ছে বেজোড়
আর ওয়াইটা হচ্ছে জোড়। দেন হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ অর আর অলওয়েজ ট্রু, তাহলে নিচের এই যে কোন স্টেটমেন্ট, যে তিনটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, তিনটার মধ্যে কোনটা বা কোনগুলা সব সময়ের জন্য সত্য হবে। তাহলে এক্স হচ্ছে বেজোড়, ওয়াই হচ্ছে জোড়, তাহলে এই তিনটা স্টেটমেন্টের মধ্যে কোনটা বা কোনগুলো সবসময় সত্যি হবে, কোনটা বা কোনগুলো সবসময় সত্যি হবে একটু দেখি। সো এক্স অড ওয়াই ইভেন, হ্যাঁ, তাহলে অড আর ইভেন যোগ করলে সবসময় কি হবে, অড হবে। এই যে দেখেন অড প্লাস ইভেন, এটা তো অড হবেই না, এটা আমরা শিখেই আসছি যে দুইটা সংখ্যার মধ্যে যদি একটা জোড় একটা বেজোড় হয় তাহলে যোগফলটা অবভিয়াসলি অড হবে। সো এটা কিন্তু সত্য, এটা সত্য হইতে বাধ্য। আচ্ছা আমরা 2 নম্বরটা দেখি, এক্স আর ওয়াই গুণফল অড, কিন্তু আমরা কিন্তু শিখছিলাম অড আর ইভেন গুণ করলে গুণফলটা ইভেন হয়ে যায়, তাই না? তার মানে দুইটা সংখ্যার একটা যদি জোড় হয় একটা যদি বেজোড় হয় তাহলে গুণফলটা কি হয়, জোড় হয়ে যায়। যেমন 4 5 20 জোড় হয়ে যায়, বাট এখানে বলতেছে অড, তার মানে এইটা কিন্তু মিথ্যা, এটা কিন্তু সত্য হবে না, আমার সত্যটা খুঁজে বের করতে হবে। সো এখানে বলতেছে টুয়াইস এক্স প্লাস ওয়াই ইজ ইভেন। সো একটু খেয়াল করে দেখেন, এক্সটা তো আমার অড না, তাহলে 2 গুণ অড, দুইটা তো ইভেন, তাহলে ইভেন নাম্বারের সাথে একটা অড নাম্বার, এটা তো ইভেন, হ্যাঁ, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, ইভেন আর অড গুণ করলে তো ইভেনই হবে। তাহলে টুয়াইস এক্স টুকু কিন্তু কি ইভেন। আচ্ছা টুয়াইস এক্স টুকু কিন্তু কি ইভেন। আচ্ছা তাহলে টুয়াইস এক্স যদি ইভেন হয় এর সাথে ওয়াইটা কি অড। আচ্ছা এর সাথে ওয়াইটাও হচ্ছে ইভেন, সরি হ্যাঁ, ওয়াইটাও হচ্ছে ইভেন। তাহলে ওয়াইটা যেহেতু ইভেন, তাহলে ইভেন আর ইভেন যোগ করলে কি হবে, অবভিয়াসলি ইভেন হবে। এটা আমরা জানি যে দুইটা ইভেন নাম্বার যোগ করলে সব সময় সেটা কি হয়, ইভেন হয়। তাহলে আমার কিন্তু এটাও সত্যি। আমি এটা যদি আরেকবার রিভিউ করি যে টুয়াইস এক্স প্লাস ওয়াই বলছে এক্সটা যেহেতু অড, এই অডের সাথে ইভেন গুণ করার কারণে এই টুয়াইস এক্সটা ইভেন হয়ে গেছে, আর ওয়াইটা তো ইভেন বলাই আছে, তাহলে দুইটা ইভেন নাম্বার যোগ করলে ইভেন হবে। তাহলে টুয়াইস এক্স প্লাস ওয়াই ইভেন, এটা কিন্তু সত্য বলা আছে। তাহলে এই তিনটা স্টেটমেন্টের মধ্যে সত্য কে কে, 1 এবং 3। তাহলে এখানে কি আছে 1 এবং 3 অনলি, তাহলে এটা উত্তর। এগুলো কি বোঝা যাচ্ছে? একজন বলছিল 1 and 2, এটা 1 and 2 না, হ্যাঁ 1 and 3 হবে। ওকে, সো আশা করি এই যে আমরা বুঝিয়ে দিলাম এই ম্যাথগুলো তো বোঝা যাচ্ছে না, তারপরে না বুঝে গেলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাইতে হবে। ওকে নেক্সট ওয়ান, এটাতে কি বলতেছে, এটা তো আরো সহজ, এ ইজ গ্রেটার দেন বি, তার মানে হচ্ছে এ বি থেকে ছোট, এ বড় বি ছোট। আচ্ছা এ বি ইজ লেস দেন 0, তার মানে এ আর বি এর গুণফলটা 0 থেকে ছোট। ভাই 0 থেকে ছোট মানে কি, নেগেটিভ। এই যে আপনাদেরকে ইমপ্লাইড কথাগুলো বুঝে নিতে হবে, বলে দিছে যে এ আর বি এর গুণফল 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট মানে হচ্ছে এ আর বি এর গুণফল কি নেগেটিভ। দেন কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি পজিটিভ, তাহলে নিচের কোনটা অবশ্যই পজিটিভ হবে। এই যে অপশনে যে এগুলার মধ্যে কোনটা অবশ্যই পজিটিভ হবে, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। এ আর বি এর গুণফল নেগেটিভ, আচ্ছা দুইটা সংখ্যার গুণফল কখন নেগেটিভ হয় বলেন তো? যদি দুইটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যাই নেগেটিভ থাকে, ঋণাত্মক থাকে, তাহলে কিন্তু ওই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় না? হ্যাঁ, দুইটা সংখ্যাই যদি নেগেটিভ থাকে তাহলে গুণ করলে কিন্তু গুণফলটা পজিটিভ হয়ে যায়। তাইলে আমার তো ভাই গুণফলটাকে নেগেটিভ বানাইতে হবে, তার মানে দুইটা সংখ্যার মধ্যে একটা পজিটিভ হবে একটা নেগেটিভ হবে, আদারওয়াইজ কিন্তু গুণফলটা নেগেটিভ হচ্ছে না। তো আমাকে যেহেতু এখানে বলে দিছে যে দুইটা সংখ্যার গুণফল নেগেটিভ, দ্যাট মিন্স এই এ আর বি এর মধ্যে একটা পজিটিভ আছে আর একটা নেগেটিভ আছে, কিন্তু কে পজিটিভ কে নেগেটিভ এটা কিন্তু আমরা এখনো বলতে পারতেছি না। আচ্ছা এখন আবার এই জায়গায় আবার বলে দিছে যে এ বি থেকে বড়, এ বি থেকে
বড়। এখন কিন্তু আমি বুঝে যাচ্ছি ভাই, একটা যেহেতু পজিটিভ, একটা যেহেতু, তাহলে পজিটিভটাই তো বড় হবে না? তাহলে পজিটিভটা হচ্ছে এ, নেগেটিভটা হচ্ছে বি। এখন আমাকে বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি পজিটিভ, নিচের কোনটা অবশ্যই ধনাত্মক হবে। এই যে দেখেন, এখানে যদি আমরা একটা অপশন গুলো নিয়ে চিন্তা করি যে বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, বি আর এর মানই তো আমি জানি না। আমরা এতটুকু খালি বুঝছি যে এটা পজিটিভ, বিটা নেগেটিভ। এখন এই বিটা নেগেটিভ, এটা পজিটিভ, এখন বি এর ভ্যালু কত, এর ভ্যালু কত না জানলে আমি তো স্কয়ার করার পরে মানটা কি হবে, তার বিয়োগফল কি হবে, পজিটিভ না নেগেটিভ, আমি কিন্তু বোঝা সম্ভব না। তো এটা নিয়ে আমরা কনক্লুডিং কিছু বলতে পারতেছি না। হ্যাঁ, কোনো কনক্লুসিভ কিছু বলা যাচ্ছে না। এই যে দেখেন এ বাই বি, যেহেতু এ আর বি একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে এ বাই বিটা কিন্তু অবশ্যই নেগেটিভ হবে। সো এইটা হবে না একদম শিওর, কারণ আমাকে বলছে পজিটিভ হওয়া লাগবে, আর এইটা অবশ্যই নেগেটিভ হবে। এ প্লাস বি, এইবার দেখেন আমার এটা কিন্তু পজিটিভ, বিটা আমার নেগেটিভ। আচ্ছা, তাইলে এই যে এটা পজিটিভ, বিটা নেগেটিভ, এখন এটা কি হবে? এটা কি পজিটিভ হবে? দেখেন তো একটু চিন্তা করে, এটাকে আমরা কনক্লুসিভ কিছু বলতে পারি এটার ব্যাপারে? আচ্ছা, এ ধরেন পজিটিভ, হ্যাঁ, এর মানটা ধরেন আপনার 5, ওকে, বি এর মান বলছে নেগেটিভ, ওকে, এ ইজ গ্রেটার দেন বি, ওকে, তাহলে বি এর মানটা বলছে নেগেটিভ, তাহলে বি এর মানটা নেগেটিভ, কত নেগেটিভ আমি তো জানি না। না, আমি যেহেতু জানি না, একটা জিনিস খেয়াল করেন, আমি এখন এটাকে প্লাস দিয়ে বি এর মান ধরেন যদি -7 বলি, যে বি এর মান -7, আমি কিন্তু ওই শর্ত ফিল আপ হচ্ছে যে এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন বি, এ 5 বি -7, তাহলে এ ইজ গ্রেটার দেন বি, শর্ত পূরণ হচ্ছে। কিন্তু এই ভ্যালুটা কিন্তু -2, তার মানে নেগেটিভ হয়ে যাচ্ছে। তার মানে এইটা কিন্তু পজিটিভ চাইলে বানানো যাবে, আবার চাইলে নেগেটিভও বানানো যাবে। তার মানে এইটাও কিন্তু আমরা কনক্লুসিভ কিছু বলতে পারি না, জাস্ট লাইক আনসার অপশন এ, কনক্লুসিভ কিছু বলা যায় না। আচ্ছা, আর ডিতে বলতেছে বি বাই এ, তাহলে বি বাই এ কি, যে এ বাই বি এর মধ্যে, যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, এই ভাগ করলে অবশ্যই এটা নেগেটিভ হবে। তাহলে আমার যেটা আমি দেখতে পারলাম ভাই এখান থেকে, যে এই দুইটা অপশন হচ্ছে আমি কনক্লুসিভ কিছু বলতে পারতেছি না, আর এই বি আর ডি এই দুটো কিন্তু নেগেটিভ হচ্ছে। তো আমি অবভিয়াসলি আমি কোনোটাই অ্যানসার হিসেবে নিতে পারতেছি না, কারণ আমাকে বলতেছে নিচের কোনটা মাস্ট বি পজিটিভ। তো নিচের কোনটা মাস্ট বি পজিটিভ, কোনোটাই মাস্ট বি পজিটিভ বলা যায় না। তাহলে অ্যানসার কি হবে? ই। এটা কি বুঝে গেছে সবার? একটু টাইম নেন। আমার মনে হয় এ নম্বর অপশন নিয়ে একটু প্রবলেম হচ্ছে সজীবের। হ্যাঁ, সো আমি এইটাকে একটু ভুল প্রমাণ করে দিই, এটাকে নেগেটিভ বানায় দিই, তাইলে আর কনফিউশনটা থাকবে। এটাকে যেমন নেগেটিভ বানায় দিচ্ছি না, এটাকেও নেগেটিভ বানায় দিই। ধরেন বি এর মানটা কি, বিটা তো আমার নেগেটিভ, সো বিটাকে ধরেন আপনি -2 স্কয়ার, এটাকে ধরেন আপনি 3 স্কয়ার, তাহলে -2 স্কয়ারে 4, -3 স্কয়ারে 9, -5। সো এই যে এটা কিন্তু নেগেটিভ করা যায়, তার মানে এটাও নেগেটিভ করা যায়, তাহলে আমাকে মাস্ট বি পজিটিভ এটা না। সজীব বুঝতে পারছেন তো না? ওকে, সো এই অঙ্কটা যদি কেউ না বুঝে থাকেন অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। আর সজীব একটু বলেন, সজীব যেহেতু ভুল উত্তর দিছিলেন, এই জন্য আমি বি স্কয়ার মাইনাস এ স্কয়ারটাও যে মাস্ট বি পজিটিভ না, এটা যে নেগেটিভ হইতে পারে এটাও দেখায় দিলাম। তারপরে কনফিউশন থাকলে আমাকে জানাবেন। ওকে, আমরা পরের অঙ্কে চলে যাই। এই যে দেখেন একটা অঙ্ক, দেখতে কি মনে হচ্ছে? The sum of first 100 numbers 1 to 100 is divisible by what? Sum of first 100 numbers 1 to 100, এখানে বলতেছে যে প্রথম 100 সংখ্যার যোগফল, sum of first 100 numbers, প্রথম 100 সংখ্যার যোগফল। এটাকে আবার এক্সপ্লেইন করে দিছে, এই প্রথম 100 সংখ্যা বলতে কি বোঝাচ্ছে?
1 থেকে 100 পর্যন্ত। তাহলে 1 থেকে 100 পর্যন্ত এই 100 সংখ্যার যোগফল নিচের কোনটা দ্বারা ডিভিজিবল হবে? এখন ভাই এই ম্যাথটা যদি পরীক্ষায় আসে তাহলে তো ভাই আমরা কনফিউজড হয়ে যাব। ভাই 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল বের করব কিভাবে? এইটা তো নরমালি 1 2 3 4 এইভাবে যোগ করে করে বের করা পসিবল না। সো অবভিয়াসলি একটা ফর্মুলা থাকা উচিত যেটা দ্বারা আমরা 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল অল্প সময়ের মধ্যে করতে পারবো। সো সেই ফর্মুলাটা কি আমরা একটু দেখি। সাম অফ ফার্স্ট n নাম্বারস কি হবে? n ইনটু n প্লাস 1/2। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করার ফর্মুলা হচ্ছে এইটা, n ইনটু n প্লাস 1/2। তাহলে এই যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে গেলে আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। সো আমার এখানে কিন্তু বের করতে হবে কয়টা? 100টা সংখ্যার যোগফল, প্রথম 100টা সংখ্যার যোগফল। তাহলে আমার কি হবে? সাম অফ ফার্স্ট 100 নাম্বারস কত হবে? তাইলে ফর্মুলায় n এর জায়গায় তাহলে 100, তাহলে n এর জায়গায় 100 বসায় দেন। 100 ইনটু 100 প্লাস 1/2 তাহলে কত হবে? 100 ইনটু 100 1/2, 2 রে যদি 100 কে কাটেন 50, তাহলে 5 ইনটু 101 কত? 505 আর একটা শূন্য। তাহলে আমার প্রথম 100 সংখ্যার যোগফল কত? 5050। সো এই যে আমার 100 সংখ্যার যোগফল আমি পেয়ে গেলাম 5050। এখন এটা আপনাদের বাকিটা উত্তর করতে হবে, কারণ আপনারা রুলস অফ ডিভিজিবিলিটি করছেন। আপনারা এখন ভাগ না কইরা জাস্ট চেহারা দেখা বলবেন যে 5050 সংখ্যাটা নিচের কোনটা দ্বারা ডিভিজিবল হয়। আমি আপনাদেরকে 30 সেকেন্ড টাইম দিব, এর মধ্যে আপনারা আমাকে কনফার্ম করে বলেন যে 5050 অপশনের কোনটা দ্বারা ডিভিজিবল হয়, নিঃশেষে বিভাজ্য হয়। এটা অবশ্যই পারতে হবে। বলেন, আমি ওয়েটিং। 30 সেকেন্ড আমি ওয়েট করব আপনাদের জন্য। দেখি এটা কে কে পারেন। দ্রুত দ্রুত, এটা তো একদম চেহারা দেখে করে ফেলার কথা যে অ্যান্সার কি হবে। ওকে, অ্যান্সারস আর কামিং। ওকে, আমি চাচ্ছি এটা সবাই উত্তর করেন আর কি, সবাই চেষ্টা করেন, না পারলে তো পিটাবেন না গিয়া। সো কমেন্টটা করে ফেলেন, অবশ্যই বুঝা কইরা, আন্দাজে না। ওকে, খুব দ্রুত, আর বেশি সময় নেওয়া যাবে না তো। ওকে, হ্যাঁ, অনেকে অ্যান্সার করতেছেন এবং যারা অ্যান্সার করছেন মোটামুটি সবাই বি বলছেন, এক্সেপ্ট একজন দুজন ই বলছেন, নান অফ দিস। ভাই এটা অ্যান্সার হবে বি, টু অনলি। আচ্ছা, কেন হবে এটা আমি আগে এক্সপ্লেইন করি। সো দেখেন, এখানে বলা হচ্ছে যে 100 সংখ্যার যোগফল 5050, এই 5050 কোনটা দ্বারা বিভাজ্য হবে। তো এই যে 5050, এইটা যেহেতু জোড় সংখ্যা, আমি চোখেই দেখতেছি যেটা জোড় সংখ্যা, তো এই জোড় সংখ্যাটা কিন্তু 2 দ্বারা বিভাজ্য, যেহেতু জোড় 2 দ্বারা বিভাজ্য। এখন 4 দ্বারা বিভাজ্য কিনা সেই রুলস কি? লাস্টের 2টা ডিজিট নিয়ে গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে লাস্টের 2টা ডিজিট নিয়ে গঠিত সংখ্যা কত? 50। 50 কি 4 দ্বারা বিভাজ্য? 50 4 দ্বারা বিভাজ্য না। 4 12 48, 4 13 52। তো যেহেতু 50 4 দ্বারা বিভাজ্য না, সেহেতু 5050 4 দ্বারা বিভাজ্য না। সো আমার অ্যান্সার অপশন এ হওয়ার সুযোগ নাই, কারণ 4 দ্বারা এই 5050 বিভাজ্য না। বি তে 2 অনলি আছে, 2 দ্বারা বিভাজ্য সেটা আমরা জানি। সি তে আছে 2 and 4, 4 দ্বারা বিভাজ্য হয় না, এটাও বাদ। ডি তে আছে 4 and 8, 4 দ্বারা বিভাজ্য হয় না, এটাও বাদ। সো ফার আমি দেখতেছি যে 2 অনলি, 2 দ্বারা শুধুমাত্র বিভাজ্য হয়। তাহলে এই যে আমরা একটা কারেক্ট অপশন পেয়ে গেলাম, এই জন্যই আমার উত্তর হবে বি। আমার এই পর্যন্ত যা দরকার নেই, কারণ আমার 2 দিয়ে তো হয়। ওকে, সো হ্যাঁ, সঞ্জিতা মিও বলছিলেন বি, ফাইন, ডান। বি তো আমরা করাই দিলাম। সো এরপরেও আচ্ছা, সো তুর্যের একটা আর্গুমেন্ট ছিল
যে এটা তো 2 দ্বারা অন্যান্য সংখ্যা দ্বারাও বিভাজ্য, হ্যাঁ সেটা হয়, কিন্তু অপশনের মধ্যে তো শুধুমাত্র 2 দ্বারা হচ্ছে। এখানে যেহেতু আসলে কিছু জিনিস একটু বুঝে নিতে হবে, এখানে আসলে প্রত্যেকটাতেই হচ্ছে 248 বা 24 বা 48 আর কি কয়েকটা করে আছে, তো এই জন্য এখানে 2 অনলি দেওয়া আছে। ব্যাপারটা এই 2 অনলি মানে এমন না যে শুধুমাত্র 2 দ্বারাই বিভাজ্য হচ্ছে, বাকি কোনো কিছু দিয়ে হচ্ছে না। এইখানে আপনারা যা যা দেখতেছেন এর মধ্যে তো 2 অনলি আর কি, এটা দ্বারা ইন্ডিকেট করছে, এই জন্য এটার অ্যান্সার আমরা বি বলতেছি। আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা তাহলে মনে পরের অঙ্কে যাইতে পারি। ওকে, সো এইটাতে একটা প্রাইম নাম্বারের কনসেপ্ট ঢুকাই দিছে। কি কি বলতেছে যে হাউ মেনি ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস ডাজ দ্য নাম্বার 36 হ্যাভ। এই যে হাউ মেনি ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস ডাজ দ্য নাম্বার 36 হ্যাভ, 36 সংখ্যাটার কতগুলা ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টরস আছে। প্রাইম ফ্যাক্টর মানে কি? এই প্রাইম নাম্বার মানে আমরা জানি মৌলিক সংখ্যা, ফ্যাক্টর মানে জানি গুণনীয়ক। তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস, একটা হচ্ছে মৌলিকও হইতে হবে, আবার 36 এর গুণনীয়কও হইতে হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, 36 এর গুণনীয়ক গুলোর মধ্যে প্রাইম নাম্বার কয়টা। সো এইটার এখন আমাদের কি করতে হবে, এট ফার্স্ট 36 এর গুণনীয়ক গুলা বের করতে হবে। তো 36 এর গুণনীয়ক, আমি ওই যে গুণনীয়ক বের করা শিখেছিলাম, কিভাবে গুণনীয়ক বের করব, দুইটা দুইটা করে সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তাহলে 1 মাল্টিপ্লাইড বাই 36, 2 মাল্টিপ্লাইড বাই 18, 3 মাল্টিপ্লাইড বাই 12, 4 মাল্টিপ্লাইড বাই 9, 5 দেয়া যায় না, 6 মাল্টিপ্লাইড বাই 6। তাহলে এইগুলো হচ্ছে এই যে 1 2 3 4 6 9 12 18 36, এইগুলো হচ্ছে 36 এর ফ্যাক্টর। এই যে আমি ফ্যাক্টর গুলা পাইলাম, শুধু এইখানেই থামা থাকলে হবে না, আমার কিন্তু প্রাইম ফ্যাক্টর বের করা লাগবে। তাহলে এর মধ্যে প্রাইম নাম্বার কোনগুলা? এর মধ্যে প্রাইম নাম্বার হচ্ছে এই 2, এই 3, বাদ বাকিগুলা কিন্তু প্রাইম নাম্বার না। তাইলে আমার এইখানে প্রাইম ফ্যাক্টর কি কি আছে, 2 আর 3। আমাকে কিন্তু প্রাইম ফ্যাক্টর কি কি আছে সেটা চাই নাই, আমাকে বলছে হাউ মেনি, কতগুলা প্রাইম ফ্যাক্টর আছে। সো কতগুলা প্রাইম ফ্যাক্টর আছে, 2টা। এখানে 2 কিন্তু এই 2 না, এখানে হচ্ছে 2টা প্রাইম ফ্যাক্টর আছে, 2টা প্রাইম ফ্যাক্টর আছে, 2 আর 3, এই 2টা প্রাইম ফ্যাক্টর আছে, এই জন্য অ্যান্সার হবে 2। আচ্ছা, সো আমরা এই যে প্রাইম ফ্যাক্টরটা আমরা এইভাবে ফ্যাক্টর বের করলাম, তারপরে প্রাইম কোনগুলা সেগুলা চেক করলাম। আমরা কিন্তু চাইলে সরাসরি প্রাইম ফ্যাক্টর বের করতে পারতাম। কোন একটা সংখ্যার সরাসরি প্রাইম ফ্যাক্টর বের করা যায়, সেটা কিভাবে? এই যে আমরা ওইটাও দেখে নিই, আরেকটা অ্যাপ্রোচ এই ম্যাথ সলভ করার। কোন একটা সংখ্যা প্রাইম ফ্যাক্টর বের করার জন্য সংখ্যাটাকে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করবেন, 18 দোকানে 36, এভাবে 9 দোকানে 18, এই যে 3 তিরিকা 9। সো এখানে কি কি সংখ্যা দ্বারা এই জিনিসটা বিভাজ্য হচ্ছে দেখেন, 2 দ্বারা হচ্ছে, 3 দ্বারা হচ্ছে, বাকি যেটা তো আবার 2 আর 3, তার মানে কমন জিনিসই। তার মানে আমার 2 এবং 3 এই দুইটা সংখ্যা হচ্ছে 36 এর প্রাইম ফ্যাক্টর। তাহলে এইভাবেও আমরা এতটুকু কইরা, এইটা পুরাটা না কইরা আমরা এইটুকু দিয়েও আমরা বুঝতে পারি যে প্রাইম ফ্যাক্টর আমার কি কি। এখানে প্রাইম ফ্যাক্টর হচ্ছে 2 আর 3। তাহলে কয়টা প্রাইম ফ্যাক্টর আছে 36 এর? 2টা প্রাইম ফ্যাক্টর আছে। ডিলডার, এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন, কারণ এটা আসলে খুব ইজি ম্যাথ। হ্যাঁ, তো আমাদের প্রাইম ফ্যাক্টর কি জিনিস আমরা শিখলাম এখান থেকে। আমরা শুধু প্রাইম নাম্বার শিখছিলাম, শুধু ফ্যাক্টর শিখছিলাম। এই অঙ্কে এসে আমরা প্রাইম ফ্যাক্টর শিখলাম। তো এইভাবেই আসলে আপনাদের পরীক্ষার যে ম্যাথগুলো আসবে না, আপনার যে কনসেপ্টগুলো আপনারা শিখা আসছেন বা শিখা যাবেন পরীক্ষা দিতে, ওই কনসেপ্টগুলো থেকেই আসবে। আপনাকে জাস্ট বিভিন্ন ভাবে কানেক্ট করতে পারতে হবে। ওকে, এই যে একটা অঙ্ক, 36 কি 36 এর? হ্যাঁ, 36 সংখ্যাটা যেহেতু 36 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 36 তো 36 এর ফ্যাক্টরি। আচ্ছা, এইখানে বলা হচ্ছে যে এই অঙ্কটা দেখেন, আমরা এই অঙ্কে চলে আসি। ইফ কে ইজ এন ইন্টিজার, কে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। আবার দেখেন ইন্টিজার ওয়ার্ডটা আসলো।
এই ইন্টিজার ওয়ার্ডটা যে কতবার আসবে, এই কে ইজ এর ইন্টিজার, কে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তার মানে কে এর মান কি হবে 1 2 3 4 5 বা 0 বা -1 -2 -3, হ্যাঁ, কে একটা পূর্ণ সংখ্যা। এবং এই যে দেখেন 0.0010101 মাল্টিপ্লাইড বাই 10 টু দা পাওয়ার কে, এই যে এই গুণফলটা ইজ গ্রেটার দেন 1000, এই গুণফলটা 1000 থেকে বড়। Then what is the least possible value of k? তাহলে k এর least possible সম্ভাব্য সর্বনিম্ন মানটা কত? k এর সম্ভাব্য সর্বনিম্ন মানটা কত? খুবই ট্রিকি একটা ম্যাথ। এখন এই ম্যাথটা যদি দেখেন যে আইবি এর ভর্তি পরীক্ষায় গিয়ে পাইলেন, মাথার উপরে তো প্রথমে একটা বাস পড়বে। কেন? এমনি একটা দশমিক সংখ্যা, তার উপরে আবার গুণ করছে সামথিং টু দা পাওয়ার দিয়া। হ্যাঁ, এখন এই পাওয়ারের কি হবে সেইটা আপনার থেকে চাওয়া হচ্ছে। কি রে ভাই, এই ম্যাথ কেমনে সলভ করবেন? এর মধ্যে আবার নাই ক্যালকুলেটর। সো আপনাদের আইবিএ তে কোশ্চেন যাই দেখ এমন ভাবেই দিবে, এমন ভাবেই কোশ্চেনটা সেট করা থাকবে যে আপনারা ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন। তবে অবশ্যই আপনার ট্রিক্স গুলো জানতে হবে। এখন এইখানে কিছু ক্যালকুলেশনের ট্রিক্স আছে, যে এই ক্যালকুলেশনের ট্রিক্স গুলা যদি আপনারা জানেন তাহলে আপনারা একদম জাস্ট মনে মনে খালি চেহারা দেখা সলভ করে ফেলবেন। কারণ এই জিনিসকে যদি গুণ ভাগ করে করতে হয় বা ইকুয়েশন সলভ করে করতে হয়, তাহলে তো ভাই ইয়োজিঙ্গিতে তো ম্যাথ সলভ করতে পারবেন না ক্যালকুলেটর ছাড়া। সো এই জন্য আমাদের ওই ট্রিক্স গুলা জানতে হবে। সো আসেন আমরা আগে ট্রিক্স গুলা জানি। আমাকে দুইটা জিনিস জানতে হবে, যে দুইটা জিনিস জানলে আমরা এই ম্যাথটা একদম ইজিলি সলভ করে ফেলবো। এর মধ্যে একটা হচ্ছে 10 এর উপরে পাওয়ার যাই দিবেন না কেন, এর মানে হচ্ছে একের পরে ততগুলো শূন্য হবে। মনে রাখবেন 10 টু দা পাওয়ার সামথিং মানে হচ্ছে একের পরে ঠিক ততগুলো শূন্য। তাহলে 10 এর উপরে পাওয়ার 3 দিলাম, তার মানে একের পরে 3টা শূন্য। 10 কিউব মানে 1000। 10 টু দা পাওয়ার তাহলে 4 মানে কি হবে, একের পরে 4টা শূন্য, 10000। এই যে এই জিনিসটা আপনার জানতে হবে। 10 এর উপরে পাওয়ার যত, দ্যাট মিন্স একের পরে ততগুলো শূন্য। 10 এর উপরে পাওয়ার 4, তার মানে একের পরে 4টা শূন্য গেল। এই একটা জিনিস জেনে গেলেন। এরপরে আরো একটা জিনিস আপনার জানতে হবে। সেই জিনিসটা কি? সে ফর এক্সাম্পল একটা দশমিক সংখ্যা 0.0056। এই যে একটা দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যার সাথে আপনি একের পরে যতগুলো শূন্য দিয়ে গুণ দিবেন, দ্যাট মিন্স সংখ্যাটার দশমিক ঠিক তত ঘর ডানে যাবে। তাহলে এই যে দশমিক একটা সংখ্যা 0.0056, এরপরে আপনি একের পরে দুইটা শূন্য দিয়ে গুণ দিচ্ছেন, তার মানে মূল সংখ্যার দশমিকটা 2 ঘর ডানে চলে যাবে। তাহলে এটা কোথায় যাবে? 0.56 এ যাবে। 1 সেকেন্ড, আমি আরেকটা এক্সাম্পল দিতেছি। ধরেন 0.0056 একের পরে যদি আপনি 3টা শূন্য দিয়ে গুণ দেন, তাহলে এই যে দশমিকটা কিন্তু 1 2 3 ঘর ডানে চলে আসবে। তাহলে এটার রেজাল্টটা কি হবে? 5.6। তাহলে এই যে আমার এই দুইটা ট্রিক্স বা এই দুইটা ইনফরমেশন যদি আপনাদের জানা থাকে, এই ম্যাথটা আপনার জন্য ডাল ভাত। আর যদি এই দুইটা জিনিস না জানেন, তাইলে এই ম্যাথ সলভ আপনার পক্ষে যত সময় দেন করতে পারবেন না। সো এই যে আমরা এখন জানলাম, এখন আমরা এই ম্যাথটা সলভ করতে যাই। আমাকে যেটা বলতেছিল, এই যে আমি এটা একটু লিখি এখানে, হ্যাঁ, যে 0.00100101 multiplied by 10 to the power k is greater than 1000। আচ্ছা, এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন ভাই, এই যে আমার এইখানে এটা তো আমার মূল সংখ্যা, এটাকে গুণ করতেছি 10 to the power k দিয়া, এবং আমার গুণফলটা বানাইতে হবে 1000 থেকে বড় বানাইতে হবে। গুণফলটাকে 1000 থেকে বড় বানাইতে হবে। তাইলে আমার কি হবে? 10 to the power k। তাহলে এখানে দেখেন k এর মান যত হবে, যে 10 to the power k, k এর মান যত হবে তার মানে একের পরে ঠিক ততগুলো শূন্য হবে। k এর মান যদি 4 হয় তার মানে একের পরে 4টা শূন্য। k এর মান 5 হয় তাহলে একের পরে 5টা শূন্য। আমার তো k এর মানটাই লাগবে না। তো যাই হোক, k এর মান যত হবে আমার একের পরে ততগুলো শূন্য হবে, এবং একের পরে যতগুলো শূন্য দিয়ে আমি মূল সংখ্যাটাকে গুণ দিব, এই মূল সংখ্যাটার দশমিকটা ঠিক তত ঘর ডানে যেতে থাকবে।
একের পরে যতগুলো শূন্য দিয়ে গুণ দিব আমার দশমিকটা ঠিক তত ঘর ডানে যেতে থাকবে। তাহলে আমার এই যে দেখেন আমার এই মূল সংখ্যাটাই তো আমার 1000 থেকে বড় করতে হবে। তাহলে আমি দেখি যে এই দশমিকটা কত ঘর ডানে নিয়ে গেলে এইটা 1000 থেকে বড় হয়। আমি যদি এই দশমিকটাকে 2 ঘর ডানে নেই তাহলে হবে 0 দশমিক সামথিং, 3 ঘর ডানে নেই 1 দশমিক সামথিং, 4 ঘর ডানে নেই 10 দশমিক সামথিং, 5 ঘর নিলে 101 দশমিক সামথিং, 6 ঘর নিলে এই যে দশমিকটাকে যদি আমি এইখানে ট্রান্সফার করি তাইলে সেটা 1010 দশমিক সামথিং হয়। এইখানে নিয়ে আসলে 1010 দশমিক সামথিং হয়। তাহলে আমার দশমিকটাকে কত ঘর ডানে নিতে হবে? 6 ঘর ডানে নিতে হবে। তার মানে একের পরে কয়টা শূন্য লাগবে? একের পরে 6টা শূন্য লাগবে। তাহলে 10 এর উপরে পাওয়ার কত লাগবে? 10 এর উপরে মিনিমাম 6 লাগবে। তাহলে এই দশমিকটাকে 1000 থেকে বড় করার জন্য আমার এটাকে কমপক্ষে 10 টু দ্য পাওয়ার 6 দিয়ে গুণ দিতে হবে। আমি কিন্তু বেশি দিলেও হবে, বেশি দিলে 10,000 হবে, আরো বেশি দিলে 1 লাখ হবে, কিন্তু আমাকে যেটা বলছে লিস্ট। তাহলে কে এর মান সর্বনিম্ন কত হওয়া লাগবে? 6 হওয়া লাগবে। কারণ আমার কে এর মান 6 যদি দেই তাহলে সেটা একের পরে 6টা শূন্য হয়, এই জন্য দশমিকটা 6 ঘর ডানে এসে 1000 থেকে বড় হয়। তাহলে এই অঙ্কে আমার কে এর সম্ভাব্য সর্বনিম্ন মানটা কত হইতে হবে? 6। এটা বুঝি নাই কে বলেন তো? আমাকে কেউ না বুঝলে এটা অবশ্যই বলতে হবে, কারণ এই ম্যাথটা যথেষ্ট ট্রিকি এবং আপনারা আইবিএ তে এইরকম ট্রিকি ম্যাথগুলোই দেখতে পাবেন। এবং এইগুলা যদি পারেন, এইগুলা হচ্ছে আপনার চান্স পাওয়ার ক্ষেত্রে ডিসাইডিং ফ্যাক্টর হবে। 2, 4, 5টা ম্যাথ যে কেউই পারবে, কিন্তু আপনি যদি 15, 16, 18টা 20টা ম্যাথ পারতে চান তাহলে এই ধরনের ট্রিকি ম্যাথগুলো আপনাকে পারতে হবে। সো দেখেন, এই ম্যাথটা নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা মনে হয় যে আরো একবার এক্সপ্লেইন করতে হবে, এটা অবশ্যই আমাকে বলতে হবে। হ্যাঁ, তা আপনারা বলতে বলতে আমি আরেকবার রিভিউ দিয়ে দিই। আমাকে বলছিল যে 0.0010101 মাল্টিপ্লাইড বাই 10 টু দ্য পাওয়ার কে, এই গুণফলটা হবে 1000 থেকে বড় বানাইতে হবে কে এর সর্বনিম্ন কোন মানের জন্য। সো আমি দেখতেছিলাম যে 10 টু দ্য পাওয়ার কে, কে এর মান যেহেতু বের করতে হবে, তাহলে কে এর মান যত হবে একের পরে ততগুলো শূন্য হবে, একের পরে যতগুলো শূন্য দিয়ে আমি এই সংখ্যাটাকে গুণ দিব, আমার এই সংখ্যাটা দশমিক তত ঘর ডানে যাবে। আমি দেখতেছি এটাকে 1000 থেকে বড় করার জন্য দশমিকটাকে আমার 6 ঘর ডানে নিয়ে আসতে হচ্ছে। তো 6 ঘর ডানে নেওয়ার জন্য একের পরে 6টা শূন্য দিয়ে গুণ দিতে হবে, বা 10 এর উপরে পাওয়ার হিসাবে কে এর জায়গায় 6 দিতে হবে। এটা একদম লিস্ট। তাইলে এই জন্য আমার অ্যান্সার হবে কে এর লিস্ট পসিবল ভ্যালুটা কত হবে? 6। সানজিদা মিম, আমি আরেকবার বললাম, এটা কি বুঝতে পারছেন এখন? ওকে, তো আশা করি এখন এই অঙ্কটা বুঝতে পারছেন। হ্যাঁ, কারণ এটার জন্য এই যে এই দুটো জিনিস জানলে এরপর এই জিনিসটা আমাদের জন্য সহজ হয়ে যাচ্ছে। তো আমরা মনে হয় এখন পরের অঙ্কটা যেতে পারি। ওকে, এটা একদম একটা সহজ একটা জিনিস। ওই আবার ওই যে অড ইভেনের ক্যাচাল, যে ইফ a is any integer, a হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা, whatever it is, a হচ্ছে যে কোনো একটা পূর্ণ সংখ্যা, which of the following represents an odd number, তাহলে নিচের এই কোন অপশনটা একটা অড নাম্বারকে রিপ্রেজেন্ট করবে? ভাই দেখেন, এ তো যে কোনো একটা পূর্ণ সংখ্যা। এখন যে কোনো একটা পূর্ণ সংখ্যা মানে কি? এ ইভেনও হইতে পারে, এ অডও হইতে পারে, কি যে হবে আমি জানি না। তো এ যাই হোক, এই অপশনের মধ্যে কোনটা একটা অড নাম্বারকে রিপ্রেজেন্ট করবে? তো কোনটা? আচ্ছা আসেন, তো এখন এটা তো ফিক্স না, না এটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা, এটা কিন্তু ফিক্স না। সো এটাকে আগে ফিক্স করি আসেন। বাট ফিক্স করার আগে আমরা একটা জিনিস রিক্যাপ করি ওইখান থেকে। কি কি ছিল? যে আমরা জানি একটা ইভেন নাম্বারের সাথে ইভেন নাম্বার যদি গুণ করি তাহলে গুণফলটা ইভেন হয়। আবার একটা ইভেন নাম্বারের সাথে যদি অড নাম্বার গুণ করি তাহলে গুণফলটা ইভেন হয়। বেজোড় জোর জোর গুণ করলেও জোর হয়, জোরের সাথে বেজোড় গুণ করলেও জোরই হয়। তাহলে খেয়াল করে দেখেন, এই সংখ্যাটা ইভেন অড যাই হোক না কেন, যদি একটা ইভেন নাম্বারের সাথে গুণ করি তাহলে কিন্তু গুণফলটা ইভেন হয়ে যায়। তাহলে এ যেহেতু জোর বেজোড় যাই হোক না কেন, এর সাথে যখন আমি একটা ইভেন নাম্বার জোড় সংখ্যা বাবাজিকে গুণ করাবো তখন এই গুণফলটা অবশ্যই
জোড় হবে। সো এখানে আমি 2 দিয়ে গুণ করি, তাহলে এই যে 2 দ্বারা গুণ করলাম, 2 একটা জোড় সংখ্যা, তাহলে টুয়াইস এ এটা কিন্তু একটা ইভেন নাম্বার হয়ে যাচ্ছে। তো টুয়াইস এ একটা ইভেন নাম্বার আমি ফিক্স করে ফেললাম যে টুয়াইস এ একটা ইভেন নাম্বার। এখন আমাকে বলছে অড নাম্বার বানাইতে হবে। আমি জানি একটা ইভেন নাম্বারের সাথে অড নাম্বার, জোড় সংখ্যার সাথে বেজোড় সংখ্যা যোগ করলে বেজোড় হয়। সো যেহেতু অড নাম্বার বানাইতে হবে, সো আমার এই জোড় সংখ্যার সাথে একটা বেজোড় সংখ্যা যোগ করতে হবে। সো আমি এখানে অপশন থেকে দেখলাম যে টুয়াইস এ প্লাস 3 আছে, তো টুয়াইস এ প্লাস 3, তাহলে এইটা একটা অড নাম্বারকে রিপ্রেজেন্ট করে এবং এই জন্য অ্যান্সার বি হবে। এই যে দেখেন এই ম্যাথটা কিন্তু আমরা কি করলাম, এই ম্যাথটাতে কিন্তু আমরা থিওরিটিক্যালি করে ফেললাম। হ্যাঁ, এই জিনিসগুলো তো আপনাদের বোঝানোর জন্য বললাম। মানে পরীক্ষায় ম্যাথ আসলে কিন্তু আপনি থিওরিটিক্যালি দেখা বা মনে করে করে সলভ করে ফেলবেন। আর এই ম্যাথটার আরেকটা অ্যাপ্রোচে অনেকে সলভ করে, সেই অ্যাপ্রোচটা হচ্ছে এর জন্য মান ধরে নেয়। বাট ভাই, এর জন্য যদি কখনো আপনি মান ধরে নিতে চান, তাইলে আপনার এর জন্য একটা ইভেন নাম্বার ধরবেন, একটা অড নাম্বার ধরবেন। সাবধান, আপনি যদি এর জন্য একটা স্পেসিফিক নাম্বার ধরে ফেলেন, তাহলে কিন্তু আপনি ভুলভাবে ইন্টারপ্রেটেড হবেন। কারণ আমার তো এটা কি ইভেন না অড আমি জানি না, দেখা গেল আপনি এর জন্য একটা ইভেন নাম্বার ধরলেন। এটা একটা বাজে জিনিস, আপনাকে এক্সাম্পল দিয়ে দেখাই দেই, যেহেতু বলতেই আছি। কারণ এর জন্য একটা অড নাম্বার ধরলেন 3 ধরলেন, যে এর মান 3 ধইরা আপনি এখন অপশন টেস্ট করবেন। হ্যাঁ, তো যদি এর মান 3 ধরতে যান, তাহলে দেখেন ভাই যে থ্রাইসে এটাও কিন্তু অড হচ্ছে। হ্যাঁ, 3 তিরিকা 9, এই যে দেখেন 3 তিরিকা 9, এটা হচ্ছে কত, 3 দুগুণে 6, 3 9, এটাও অড হচ্ছে। a প্লাস 2, 3 যোগ 2, এটাও অড হচ্ছে 5। দেখেন, আপনি যদি এর মানকে বেজোড় সংখ্যা ধরেন, তাইলে 3টা অপশনেই কিন্তু বেজোড় পাচ্ছেন। তাহলে এইটা কেমন না? কিন্তু এর মান যদি আপনি ইভেন ধরেন 2 ধরলেন, তখন কিন্তু শুধুমাত্র 2 দুগুণে 4 আর 3 7, এই ক্ষেত্রে ইভেন অড হচ্ছে। এইটা ইভেন, এইটা ইভেন, এইটাও ইভেন, এইটাও ইভেন। সো এই অড বা ইভেন দুই ক্ষেত্রেই এই টুয়াইস এ প্লাস 3টা অড হয়। বাকি এই দুইটা ক্ষেত্রে কিন্তু ইভেন ধরলে অড হয়, অড ধরলে ইভেন হয়। সো আমি এই জন্য যদি আমি মান ধরে নিয়ে করতে চাই অপশন টেস্ট, সেটা কিন্তু ওয়াইজ হবে না। আর যদি কেউ করে না, তাহলে একটা ইভেন ধরে করবেন, একটা অড ধরে করবেন, এবং করে দেখবেন যে কোন ক্ষেত্রে, কোন অপশনের ক্ষেত্রে ইভেন অড যাই ধরেন না কেন আপনার এই অপশনটা অড হয়, সেই ক্ষেত্রে সেটা অ্যান্সার করবেন, লাইক 2a প্লাস 3। সো এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? এই যে আমি আরেকবার ক্লিয়ার করে দিলাম। ওকে, আর কোনো কনফিউশন না থাকলে আমরা পরের ম্যাথসটা চলে যাব। গেলাম, এইটা আইবি এর ভর্তি পরীক্ষায় আসা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। হ্যাঁ, এটা দেখেন এক লাইনের একটা অঙ্ক, ছোটখাটো একটা অঙ্ক, এটার সলিউশনটা খুব ফানি। এটা দেখেন তো কেউ পারেন কিনা, কি বলছে এখানে, একটু দেখেন বুঝা করতে পারেন কিনা। 20 25 30 সেকেন্ড টাইম নেন, দেখেন যেটা আপনারা করতে পারতেছেন কিনা। ওকে, আমি করাই দিচ্ছি এখন। কি বলছে, if the product of 6 integers is negative, product of 6 integers, 6টা পূর্ণ সংখ্যার গুণফল নেগেটিভ, 6টা পূর্ণ সংখ্যার গুণফল নেগেটিভ, at most how many of the integers can be negative? তাহলে at most সর্বোচ্চ কয়টা নেগেটিভ হইতে পারে? 6টা পূর্ণ সংখ্যার গুণফল যদি নেগেটিভ হয়, তাহলে সর্বোচ্চ কয়টা সংখ্যা নেগেটিভ হইতে পারে 6টার মধ্যে? আপনি আজীবনের জন্য একটা থিওরি মনে রাখবেন, আমি বলতেছি লেখা নেন। কতগুলো সংখ্যার গুণফল নেগেটিভ হবে যদি সংখ্যাগুলোর মধ্যে বেজোড় সংখ্যক
নেগেটিভ সংখ্যা থাকে। আচ্ছা, আমার হাতের লেখা মাশাআল্লাহ আমার মতোই সুন্দর, আমি আগেও বলছিলাম, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কতগুলো সংখ্যার গুণফল নেগেটিভ হবে যদি সংখ্যাগুলোর মধ্যে বেজোড় সংখ্যক নেগেটিভ সংখ্যা থাকে। ভাই দয়া করে এই লেখা কাউরে দেখায়েন না। আচ্ছা যাই হোক, সো এই যে 6টা সংখ্যার গুণফল নেগেটিভ বলতেছেন, তার মানে আমার কি 6টা সংখ্যার মধ্যে বেজোড় সংখ্যক নেগেটিভ সংখ্যা থাকা লাগবে গুণফল নেগেটিভ হওয়ার জন্য। তাহলে 6টা সংখ্যার মধ্যে একটা বা 3টা বা 5টা যদি নেগেটিভ সংখ্যা থাকে তাইলে গিয়ে গুণফল নেগেটিভ হবে। তাহলে এইখানে বলছে না যে সর্বোচ্চ করা নেগেটিভ হইতে পারে, সর্বোচ্চ 5টা নেগেটিভ হইতে পারে। দেখেন যদি 6টা সংখ্যার 6টাই যদি নেগেটিভ হয়ে যেত না, তাহলে কিন্তু ওই যে মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, আলটিমেট গুণফল পজিটিভ হয়ে যেত। তার মানে যদি কখনো কতগুলো সংখ্যার গুণফল নেগেটিভ করতে চান, সংখ্যাগুলোর মধ্যে বেজোড় সংখ্যক নেগেটিভ সংখ্যা থাকা লাগবে। তাইলে 6টা সংখ্যার গুণফল নেগেটিভ করতে চাইলে একটা বা 3টা বা 5টা সংখ্যা নেগেটিভ হইতে হবে। তার মানে সর্বোচ্চ 5টা সংখ্যা নেগেটিভ হইতে পারবে। দ্যাটস ইট। আশা করি এটা বুঝতে পারছেন তো নাকি? না পারলে বলেন। এটা যদি না বুঝে থাকেন অবশ্যই বলতে হবে। এটা একদম সহজ। এই ধরনের পরীক্ষায় আর কি প্রশ্ন আসা মানে হচ্ছে আপনার জন্য এগুলো অনেক আর কি বোনাস পয়েন্ট। ওকে, সো এই নাম্বারটা, এই কোশ্চেনটা দেখে, এটা খুব ভালো একটা অঙ্ক। হ্যাঁ, ইফ এক্স এন্ড ওয়াই আর প্রাইম নাম্বারস, আমাকে বলা হচ্ছে যে এক্স আর ওয়াই এরা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। এক্স আর ওয়াই এরা হচ্ছে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ক্যান নট ইকুয়াল এক্স মাইনাস ওয়াই। তাহলে নিচের কোনটা এক্স মাইনাস ওয়াই এর সমান হইতে পারবে না? নিচের কোনটা এক্স মাইনাস ওয়াই এর সমান হইতে পারবে না? আচ্ছা, তাহলে এক্স আর ওয়াই তো দুইটা মৌলিক সংখ্যা বলা আছে না, এক্স আর ওয়াই দুইটা মৌলিক সংখ্যা। তাহলে অপশনের কোনটা দুইটা মৌলিক সংখ্যার বিয়োগফল? এক্স মাইনাস ওয়াই মানে কি? এখানে এক্স আর ওয়াই মৌলিক সংখ্যা, বিয়োগ আছে, তার মানে দুইটা মৌলিক সংখ্যার বিয়োগফল হইতে পারবে না। নিচের কোনটা? দুটো মৌলিক সংখ্যার বিয়োগফল হইতে পারবে না। নিচের কোনটা? কোনটা হইতে পারবে না একটু টেকনিক্যালি দেখার চেষ্টা করি। হ্যাঁ, সো এই অঙ্কে আমরা একটু প্রাইম নম্বরে যা যা শিখছি তা একটু রিভিউ করার চেষ্টা করি। প্রাইম নাম্বার গুলা নরমালি কি হয়? বেজোড়। প্রাইম নাম্বার গুলা নরমালি বেজোড় হয়। তাহলে এই যে প্রাইম নাম্বার গুলা নরমালি বেজোড় হয়, তাহলে আমরা কি বুঝতে পারি? যে দুইটা বেজোড় সংখ্যার বিয়োগফল কিন্তু জোড় হয়, তাই না? প্রাইম নাম্বার গুলো নরমালি বেজোড় হয় এক্সেপ্ট 2, 2 ছাড়া বাকি সকল প্রাইম নাম্বার বেজোড়। তাহলে 2 কে যদি আমরা বাদ দিয়ে রাখি, তাহলে যে কোনো প্রাইম নাম্বার দুইটার বিয়োগফল কি হবে? জোড় হবে। এই যে দেখেন অপশনে 2 আছে, 14 আছে, 20 আছে, 26 আছে, এগুলা সবই জোড়। তার মানে এইগুলা দুইটা প্রাইম নাম্বারের বিয়োগফল হইতে পারার চান্স খুব বেশি, তাই না? আচ্ছা, আমার সন্দেহ করার দিকে, সন্দেহ করব কাকে আমি এখানে? 13 কে, কারণ এইটা হচ্ছে বেজোড়। এখন দুইটা প্রাইম নাম্বারের বিয়োগফল যদি বেজোড় হওয়া লাগে, ঠান্ডা মাথায় চিন্তা করেন, দুইটা প্রাইম নাম্বারের বিয়োগফল যদি বেজোড় হওয়া লাগে, তাহলে ওই দুইটা প্রাইম নাম্বারের মধ্যে একটা জোড় হওয়া লাগবে, আরেকটা বেজোড় হওয়া লাগবে। সো এই যে x মাইনাস ওয়াই, এইটার বিয়োগফল যদি 13 হইতে হয়, যদি 13 হইতে হয়, তাহলে এই দুইটার মধ্যে একটা জোড় হওয়া লাগবে, একটা বেজোড় হওয়া লাগবে। আর আমি জানি আমার জন্য একমাত্র জোড় মৌলিক সংখ্যা কে আছে? একমাত্র জোড় মৌলিক সংখ্যা আছে 2। তাহলে এই দুইটার বিয়োগফল 13 করতে চাইলে আমার y এর মানটা অবভিয়াসলি কত হইতে হবে? 2। কারণ আমার তো যদি বিয়োগফলটা 13 বানাইতে চাই, তাহলে দুইটার মধ্যে একটা অবশ্যই জোড় লাগবে। সেই জোড়টা কি? একমাত্র জোড় অপশন হচ্ছে আমার জন্য 2, কারণ 2 ছাড়া আর কোনো প্রাইম নাম্বার নাই জোড়। সো আমি দুইটার মধ্যে একটা 2 হইতে হবে। তাহলে একটা যদি 2 হইতে হবে, কত থেকে 2 বিয়োগ করলে 13 হয়? আমরা জানি 15 থেকে 2 বিয়োগ করলে 13 হয়, কিন্তু 15 তো কোনো প্রাইম নাম্বার না। তার মানে এইখানে x এর জায়গায় অন্য কোন একটা প্রাইম নাম্বার বসাইলে সেটা থেকে 2 বিয়োগ করলে কিন্তু 13 হয় না।
15 থেকে 2 বিয়োগ করলে 13 হয়, বাট 15 তো নিজে কোনো প্রাইম নাম্বার না, সেহেতু দুইটা প্রাইম নাম্বারের বিয়োগফল কখনোই 13 হইতে পারবে না। দুইটা প্রাইম নাম্বারের বিয়োগফল কখনোই 13 হইতে পারবে না। কেন হইতে পারবে না আমরা এক্সপ্লেইন করলাম এখানে, দেখেন বুঝেন কিনা, না বুঝলে আমাকে জানাবেন। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে চাইলে আমরা এমনি তো ট্রায়াল এন্ড এরর করে করে দেখতে পারতাম যে দুইটা প্রাইম নাম্বারের বিয়োগফল 2 হইতে পারে কিনা, হইতে পারে। 5 - 3, 14, 17 - 3, 20, 23 - 3, 26, 29 - 3। সো এগুলো সবই দুইটা প্রাইম নাম্বার বিয়োগফল হইতে পারে, এইটাই শুধুমাত্র হইতে পারে না, এই জন্য উত্তর সি। আমরা এইভাবে ট্রায়াল এন্ড এরর করে দেখতে পারি, আবার চাইলে একটু সন্দেহ কইরা এইটাকে টার্গেট কইরা এটা চেক করতে পারি। ইটস আপ টু ইউ, আপনি কোন ওয়েতে যাবেন। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। এটা একদম আর কি একটা থিওরিটিক্যাল অঙ্ক। ওকে ফাইন, এরপর আমরা এই অঙ্কটা দেখব, খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। কি বলছে? if the sum of 3 consecutive integer এর অঙ্ক, হ্যাঁ, sum of 3 consecutive integers is less than 75, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 75 থেকে ছোট। sum of 3 consecutive integers is less than 75, তিনটা ক্রমিক সংখ্যার যোগফল 75 থেকে ছোট। what is the greatest possible value of the, দেখেন, greatest possible value of the smallest one, এই তিনটা কনজিকিউটিভ ইন্টিজারের মধ্যে যে স্মলেস্ট তার সম্ভাব্য সর্বোচ্চ মানটা কত? এই তিনটার মধ্যে যেটা স্মলেস্ট সেটা সর্বোচ্চ সম্ভাব্য মানটা কত হবে? তো আমাদের যেটা করতে হবে যে 3 কনজিকিউটিভ ইন্টিজার না, এই তিনটা কনজিকিউটিভ ইন্টিজার ধরে নিতে হবে। মনে করি প্রথমটা x, তারপরটা x + 1, তারপরটা x + 2, ধরে নিলাম তিনটা কনজিকিউটিভ ইন্টিজার। যোগ করলে কি হবে? 5x + 3, কি বলছে? যোগফলটা লেস দেন 75 বলছে, তাহলে লেস দেন 75। আসেন সলভ করি। আমাকে স্মলেস্ট এর মান চাইছে না, তাহলে স্মলেস্ট তো মানে x, তাহলে x এর মান বের করি। তাহলে 5x is less than 3 বসে গেলে বিয়োগ হবে 72, তাহলে x is less than 24। তাহলে এই যে দেখেন আমি সবচেয়ে স্মলেস্ট যেটা, সেই স্মলেস্ট এর মান পাইলাম কত? 24 লেস, আর কি লেস দেন 24 পাইলাম। আচ্ছা, তাহলে আমার সবচেয়ে ছোট যেটা স্মলেস্ট ওয়ান, ওইটার মানটা পাইলাম লেস দেন 24। এখন আমি অ্যানসার কি দিব ভাই? আমি তো ইকুয়াল পাই নাই যে ওইটাই অ্যানসার দিয়ে দিব। আমি পাইলাম যে x এর মান, সবচেয়ে ছোটটার মান লেস দেন 24। এখন আমি এখান থেকে কোনটা অ্যানসার নিব? এখনই হচ্ছে আসল খেলা। সেই খেলাটা কোথায়? আমাকে বলছে গ্রেটেস্ট পসিবল ভ্যালু, সম্ভাব্য সর্বোচ্চ মান। দেখেন আমার x এর মান কিন্তু 24 না, আমার x এর মান 24 থেকে ছোট। 24 থেকে ছোট যে কোনো কিছুই তো হইতে পারে না। 23 24 থেকে ছোট, 22 24 থেকে ছোট, 20 24 থেকে ছোট, বা আরো যাই বলেন সবই 24 থেকে ছোট। বাট আমি অ্যানসার হিসেবে পিক করব কোনটা? আমি অ্যানসার হিসেবে পিক করব যেটা 24 থেকে ছোটদের মধ্যে সবচেয়ে বড়, গ্রেটেস্ট পসিবল। তাই 24 থেকে ছোটদের মধ্যে সবচেয়ে বড় কে? ইন্টিজার হিসাবে 23। তাহলে আমার উত্তর কত হবে? 23। আশা করি বুঝে ফেলছেন। ওকে, আন্ডারস্টুড, শাবাশ। আচ্ছা, সো এখন ফ্যাক্ট হচ্ছে এই অঙ্কটাই যে আপনি চাইলে এক ধরে করতে পারেন, করলাম। আবার চাইলে এটাকে একটু মনে মনেও করতে পারেন, হ্যাঁ, যে তিনটার যোগফল 25, 25 না 25 থেকে ছোট। তাহলে আমরা জানি যে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যোগফলটাকে যতগুলো সংখ্যার যোগফল তত দিয়ে ভাগ করলে মাঝখানেরটা পাওয়া যায়। সো 75 কে যদি 3 দিয়ে ভাগ করেন, যদি এটা ইকুয়াল হইতো, লেস দেন না হয় ইকুয়াল হইতো, তো 75 কে 3 দিয়ে ভাগ করলে 25, তাহলে 25 হচ্ছে মাঝখানেরটা। তাহলে আগেরটা 24, তারপরেরটা 26, কিন্তু সেই ক্ষেত্রে তো 75 হয়ে যায়। তো আমার তো 75 থেকে ছোট লাগবে, তাইলে আমি শুরু করব 23, 24, 25, তাহলে অ্যানসারটা হবে 23। চাইলে এইভাবেও করতে পারি। ওকে ফাইন, সো আমরা দেখাই দিলাম, বলে দিলাম দুই ভাবেই। সো যার যেভাবে ইচ্ছা, এটা একদম বেসিকটা দিয়ে বুঝাই দিলাম, তারপরে একটা ট্রিক্স বললাম
এখন আপনারা বুঝতে পারলে যেভাবে ইচ্ছা করতে পারবেন। আমরা পরের অঙ্কটায় চলে যাব। এই পরের অঙ্কটা কি, আজকের ক্লাসটা একটু লেন্দি হচ্ছে, ফার্স্ট ক্লাস তো, পরের ক্লাসগুলো এত লেন্দি হবে না, 1.5 আওয়ারের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এটাতে কি বলছে, m is the base least positive integer for which thrisem is, দেখেন m সম্পর্কে কি বলছে, base least positive integer। m হচ্ছে বেস্ট লিস্ট পজিটিভ ইন্টিজার, সবচেয়ে ভালো সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা। ফর হুইচ থ্রাইস m, তাহলে m এর সাথে 3 গুণ করলে গুণফলটা কি হবে, an even integer and equal to the square of an integer। আচ্ছা, এই m এর সাথে 3 গুণ করলে গুণফলটা হবে একটা জোড় পূর্ণ সংখ্যা এবং হবে একটা পূর্ণ সংখ্যার বর্গ। তাহলে m হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে ছোট একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এই m এর সাথে 3 গুণ করলে গুণফলটা হবে একটা জোড় পূর্ণ সংখ্যা এবং হবে একটা পূর্ণ সংখ্যার বর্গ। তাইলে m এর মানটা কত, তাহলে m এর মানটা কত, কত হবে m এর মান, আসেন আমরা চেক করি। m তো বইলেই দিচ্ছে পজিটিভ ইন্টিজার, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে থ্রাইস m, তাহলে m এর মান কত হবে, আমি অপশন টেস্ট করব। আচ্ছা, m এর মান প্রথমেই আছে হাফ, হাফ কি হবে, 1/2 কি m এর মান হইতে পারে না, কেন পারে না, কারণ আমাকে বলছে m হইতে হবে ইন্টিজার পূর্ণ সংখ্যা, বাট হাফ ইন্টিজার না, তো এটা আগেই বাদ, কোনো কিছু চিন্তাই করার দরকার নেই। এখন দেখি m এর মান কি 3 হইতে পারে, 3 তো ভাই পজিটিভ ইন্টিজার, তো এই পর্যন্ত ঠিক আছে যে 3 পজিটিভ ইন্টিজার। এখন এই কন্ডিশন গুলা দেখি, এখন 3 এর সাথে 3 গুণ করলে কত হয়, 9। আমাকে বলছিল যে থ্রাইসেমটা হইতে হবে ইভেন ইন্টিজার, কিন্তু এইখানে এই যে থ্রাইসেম যখন করলাম তখন দেখলাম এটা অড হয়ে গেছে, সো আমার এই যে কন্ডিশন থ্রাইসেমটা ইভেন হইতে হবে সেটা ফুলফিল হচ্ছে না, সো বিও বাদ। সিতে বলতেছে 6, তাহলে 3 এর সাথে 6 গুণ করি, 3 6 18, হ্যাঁ এটা ইভেন ঠিক আছে, 6 পজিটিভ ইন্টিজারও ঠিক আছে, ইকুয়াল টু দ্য স্কয়ার অফ এন ইন্টিজার, বাট 18 কি স্কয়ার অফ এন ইন্টিজার, স্কয়ার অফ এন ইন্টিজার মানে কি, এই স্কয়ার অফ এন ইন্টিজার মানে কি, কোন একটা সংখ্যাকে বর্গ করলে যে বর্গ সংখ্যাগুলো পাওয়া যায়, যেমন 1 স্কয়ারে 1, 2 স্কয়ারে 4, 3 স্কয়ারে 9, 4 স্কয়ারে 16, তার মানে 1 4 9 16, এরা হচ্ছে স্কয়ার অফ এন ইন্টিজার, 1 4 9 16 এরা হচ্ছে স্কয়ার অফ এন ইন্টিজার। তাহলে 18 কিন্তু কোন স্কয়ার অফ এন ইন্টিজার না, পরেরটা 5 5 25, তাহলে এইটাও হইলো না, তাহলে 6 দিয়েও হচ্ছে না। এরপরে দেখেন 12, তাহলে 12 তো পজিটিভ ইন্টিজার, 3 দ্বারা গুণ করি, থ্রাইসেমটা কত হয় 36, 36 ইভেন ইন্টিজার এবং 36 কিন্তু স্কয়ার অফ এন ইন্টিজার, কারণ 6 কে বর্গ করলে 36 হয়, স্কয়ার অফ এন ইন্টিজার হয়। সো এইটা আমার সকল শর্ত পূরণ করতেছে এবং আমি ছোট থেকে যেহেতু অপশনগুলো টেস্ট করা শুরু করছি, সো ফার এটাই সবচেয়ে ছোট সংখ্যা লিস্ট যেটা সবগুলা শর্ত পূরণ করে। তো এই জন্য আমার অ্যান্সার হবে কত, 12, আমার অ্যান্সার হবে 12। আমার পরবর্তী যে অপশন 48 আছে 48, সেটা দিয়েও যদি চেক করি আমার অ্যান্সার গুলো হবে আর কি, শর্তগুলো পূরণ করবে, কিন্তু 12 আর 48 এর মধ্যে লিস্ট ছোট কে 12, এই জন্য উত্তর 12ই হবে। সো আমি যখন 12তে অ্যান্সারটা পেয়ে যাব, আমার আর তার চেয়ে বড় অপশন চেক করার দরকার নাই, কারণ আমার যদি পরেরটা হয় 12 লিস্ট হওয়ার কারণে 48টার উত্তর হিসেবে আমি নিব না। সো আমার উত্তর এখানে কত হবে, 12 হবে। সবাই কি বুঝে গেছে? কেউ না বুঝলে বললেন। আপনাদের সাথে কানেক্টিভিটির জন্য কিন্তু আমরা আসলে এই যে কমেন্ট অপশনটা চালু রাখছি, হ্যাঁ। সো আপনাদেরকে অন্য কোনো মাধ্যমে যদি কথা বলার সুযোগ দেওয়া হয়, তাহলে যেটা হয় বেশি স্টুডেন্ট ক্লাসে থাকলে আসলে কথাগুলো আসলে কন্ট্রোল করা যায় না ওইভাবে। তো এই জন্য আসলে কমেন্ট অপশনটা যেভাবে করা যায় ওইভাবেই আমরা আসলে ক্লাসটা চালায় যাচ্ছি। সো আপনাদের যদি কোনো বাই চান্স যে কোনো ইস্যুতে প্রবলেম হয়, আপনারা কমেন্ট করবেন, আমরা সেটাকে ইন্ট্রোডিউস করবো, আপনাদের সেই প্রবলেমটাকে আমরা কনসিডার করে সেটা আমরা অবশ্যই আরেকবার বুঝাবো। তো আপনাদের কোনো ম্যাথস করতে যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন।
আচ্ছা, সজীব বলতেছে এটা আরেকবার বুঝাইতে, আমি আরেকবার এটা রিভিউ করতেছি। আমাকে বলছিল যে m হচ্ছে সবচেয়ে ভালো সবচেয়ে ছোটটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং m এর সাথে যদি 3 গুণ করি গুণফলটা হবে একটা জোড় সংখ্যা এবং হবে একটা পূর্ণ সংখ্যার বর্গ। আচ্ছা, সো আমি যেটা দেখতেছি যে হাফ অ্যানসার অপশন এ, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, সো m পূর্ণ সংখ্যা হইতে হবে, সো এটা আনসার হবে না, m এর মান হবে না। m এর মান 3 হইতে পারে পজিটিভ ইন্টিজার, কিন্তু এই শর্তগুলো তো হওয়া লাগবে যে থ্রাইস m 3 3 9 এটা জোড় হইতে হবে, কিন্তু এখানে এটা বেজোড় হবে না। তো পরের অপশন সি 6 পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, 3 গুণ করি 3 6 18 জোড় সংখ্যা, ঠিক আছে, কিন্তু 18 পূর্ণ সংখ্যার বর্গ না, এই জন্য 6 হবে না। এরপরে অপশন কত 12 3 12 36 36 জোড় পূর্ণ সংখ্যা এবং 36 পূর্ণ সংখ্যার বর্গ, এই জন্য উত্তর অবশ্যই 12 হবে। এর পরের অপশন আমরা চিন্তা করব না, কারণ আমাকে বলছে যদি শর্ত যেগুলোর পূরণ করে এর মধ্যে লিস্ট যেটা সেটা উত্তর হবে। সো আমি কম্পারেটিভলি 48 থেকে ছোটটাই যদি উত্তর পাওয়া যায় তাহলে তো আমার সেই ছোটটাই উত্তর হবে, সো এই জন্য অ্যান্সার 12 হবে। ওকে, এরপরে এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা আমরা দেখি, একদম সহজ, এটা আইবি এর পরীক্ষা আসা একটা অঙ্ক। আমি জাস্ট একটু রিভিউ করে দিব, এটা আপনারা ইজিলি বুঝা যাবেন। দেখেন এ বি সি এই তিনটা কনজিকিউটিভ ইন্টিজার, এই তিনটা কি কনজিকিউটিভ ইন্টিজার ক্রমিক সংখ্যা, এ বি সি এই তিনটা ক্রমিক সংখ্যা, এবং এখানে এ সবচেয়ে বড়, তারপরে বি, তারপরে সি, তাহলে এ হচ্ছে তিনটার মধ্যে সবচেয়ে বড়টা। দেন হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু, তাহলে এই নিচের কোনটার মান, এই অপশনের কোনটার ভ্যালু সর্বোচ্চ। এই যে দেখেন এ এর মান সবচেয়ে বড়, তারপরে বি, তারপরে সি, এবং এরা কনজিকিউটিভ। সো এই অঙ্কটা আমরা কয়েক ভাবে করতে পারি। একটা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার ধরে নেওয়া, যে সি এর মান সবচেয়ে ছোট, তাহলে সি 1 বি 2 এ 3। এখন এখানে বসায় বসায় দেখব কোনটার মান সর্বোচ্চ হয়। আমরা অন্যান্য আরো অপশন অন্যভাবেও করব, এটাকে দেখে নিই। তাহলে a প্লাস বি কত 3 প্লাস 2 ডিভাইড বাই 1 5 হয়। b প্লাস সি কত হবে 2 প্লাস 1 ডিভাইড বাই 3 3 হবে। c প্লাস b কত হবে 1 প্লাস 2 ডিভাইড বাই 3 3 হবে। c প্লাস a কত হবে 1 প্লাস 3 ডিভাইড বাই 2 কত হবে 4 বাই 2 2। তাহলে এটা কত হবে a প্লাস c 3 প্লাস 1 বাই 2 4 বাই 2 2 হবে। তাহলে সবচেয়ে বড় কে 5, এই জন্য উত্তর a। যদি এইভাবে ধৈর্য করি এইটা বোঝা একদম সহজ, কিন্তু সময় একটু বেশি লাগে। বাট এইটাকে যদি আমরা একটু থিওরিটিক্যালি চিন্তা করি তাইলে কি হবে একটু দেখেন, এটা থিওরি মনে রাখেন। একটা ভগ্নাংশের লব যত বড়, লব মানে কি নিউমারেটর, এই যে লব উপরেরটা, হ্যাঁ, তো ভগ্নাংশের লব যত বড় হর যত ছোট, লব যত বড় হর যত ছোট ভগ্নাংশের মান তত বড়। তাহলে এই ভগ্নাংশের লব যত বড়, এই ভগ্নাংশের লব কত a প্লাস বি, দেখেন আমার এর মধ্যে a আর b তো বড় আর c টা হচ্ছে ছোট। তাহলে আমি যখন অপেক্ষাকৃত বড় দুইটার যোগফলকে লব আকারে রাখবো এবং ছোট সবচেয়ে ছোট সংখ্যাটাকে হর আকারে রাখবো, তখনই কিন্তু আমার ভগ্নাংশটা তাইলে বড় হইতে হবে। অপেক্ষাকৃত বড় দুইটা সংখ্যার যোগফল লবে এবং একদম ছোট সংখ্যাটাকে হরে, তখনই আমার লবটা সর্বোচ্চ, হরটা সর্বনিম্ন। এই জন্য a প্লাস বি বাই সি এটাই আমার সবচেয়ে বড় সংখ্যা হবে। সো এইটা আশা করি বুঝতে পারছেন। এরপরে এই অঙ্কের সবচেয়ে ফানিয়েস্ট পার্ট যেটা, যে এই অঙ্কটা আসলে আমরা চাইলে কোন ধরনের কোন ক্যালকুলেশন ছাড়াই অ্যান্সার করতে পারতাম। জাস্ট আপনারা যদি জায়গা মতো চিন্তা করতে পারেন তাইলে এই অঙ্কের কোনো ক্যালকুলেশনই লাগে না। কেন একবার দেখেন, আপনাকে বলছে সবচেয়ে বড় মান কত, যাই হোক কোশ্চেনও পড়া লাগে না, খালি অপশনগুলোর দিকে তাকান। এইখানে দেখেন a প্লাস বি বাই সি ফাইন আছে, এইখানে বি প্লাস সি, আর এইখানে সি প্লাস বি। বি প্লাস সি আর সি প্লাস বি এর মান তো একই হবে না, ডিভাইড বাই এ। তাহলে এই দুইটা অপশন কিন্তু সেম। আচ্ছা, আবার এইখানে আসেন, সি প্লাস এ আর এ প্লাস সি একই তো কথা, ডিভাইড বাই বি। তাহলে এই দুইটা অপশনও কিন্তু একদম সেম। তাহলে এই যে এখন অ্যান্সার যদি হইতে হয়, যদি বি অ্যান্সার হয় তাহলে তো সি হইতে পারে,
ডি অ্যান্সার ইও হইতে পারে, কিন্তু আমার আইবিএ তে কখনোই কি দুইটা অপশন একসাথে উত্তর হইতে পারবে? পারবে না। সো এখানে একলা একলা কে আছে? একলা একলা এই বাবাজি আছে, এই জন্য অ্যান্সার এ। দেখেন এইভাবে কিন্তু আমরা চিন্তা করলে আমার কোনো কোশ্চেনই পড়া লাগে না। সো আমরা চাইলে এইভাবে অ্যান্সারটা করতে পারতাম। আচ্ছা, সো এটাও গেল। আচ্ছা, এরপরে আপনাদের জন্য এই যে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ আপনাদের এই শীটে থাকবে। এই দুইটা ম্যাথ আপনারা করবেন, কইরা যদি না পারেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন যে ভাইয়া করতে পারি নাই, আমি করে দিব, বা নেক্সট কোন সলভ ক্লাসে করায় দিব। সো আপনাদের জন্য টাস্ক হচ্ছে আপাতত, এই যে আমি তো অনেকগুলো অঙ্ক করায় দিছি না, সো এই দুইটা অঙ্ক আপনারা নিজেরা ট্রাই করবেন। এই অঙ্কটা খুবই মজার, যদি আপনি ভালো করে ধরতে পারেন এটা সলভ করতে পারবেন। একটু ট্রিকি আছে, এইটাও ট্রিকি আছে। হ্যাঁ, সো এই দুইটা ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো আমরা যেহেতু অনেকগুলোই করছি, এখন আর করাচ্ছি না। এই দুইটা ম্যাথ আপনারা করবেন। এছাড়াও আমরা আমাদের ম্যাথের জন্য প্র্যাকটিস শীট দিব, ওই শীটগুলোর ম্যাথ আপনাদের করতে হবে। সো আজকে যে ক্লাসটা নিলাম, আজকে বেশ কিছু থিওরি পড়ালাম, তারপরে যেহেতু ফার্স্ট ক্লাস কিছু থিওরি আসলে বলতেই হয়েছে, এরপরে কিছু ম্যাথ করাইলাম। এখন আপনারা যেটা করতে হবে, আপনাদের হচ্ছে ক্যালকুলেশনে খুব ফাস্ট হইতে হবে। আমাদের ক্যালকুলেশন করার জন্য কিন্তু ক্যালকুলেটর থাকবে না পরীক্ষায়। সো ক্যালকুলেশনে ফাস্ট হওয়ার একটা পূর্ব শর্ত হচ্ছে আপনাদের নামতাগুলো মুখস্থ করে ফেলতে হবে। বাচ্চাকালে আপনারা 10 পর্যন্ত নামতা মুখস্থ করছেন, বাট আমার মনে হয় আপনারা যদি 20 পর্যন্ত নামতাগুলো মুখস্থ করতে পারেন তাহলে অনেক ক্যালকুলেশনই খুব দ্রুত করতে পারবেন। সো এটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ক্যালকুলেশন যদি আপনারা স্লো হয়ে ওই একটু করে কাগজে কলমে গুণ করেন তাহলে গুণ করতে করতেই পরীক্ষা শেষ। সো যাই হোক, আপনারা নামতাগুলো মুখস্থ করে ফেলবেন, এবং আমরা যে এটা দেখাইলাম আর কি করাইলাম, এই ম্যাথগুলো একটু করার চেষ্টা করবেন। এই দুটা ম্যাথ আপনাদেরকে যেহেতু লাইভ সেশনে হচ্ছে ভিডিওটা আপলোড করা থাকবে, এবং এই যে ইয়াটা আমরা যা পড়াইলাম ওইটা পিডিএফ আকারে আপনাদের কাছে দেওয়া থাকবে, নোটস আকারে। সো ওখান থেকে দেখা আপনারা যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, তাহলে আমরা ফার্দার এইটা নিয়ে আরেকবার সলভ করে দিতে পারবো। সো আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ক্লাসগুলো রেগুলার করেন, এবং অবভিয়াসলি যেদিন যেই ক্লাস হবে লাইভ ক্লাস তার আগে চেষ্টা করবেন অবশ্যই মাস্টার ক্লাসগুলো দেখে আসতে, তাহলে অনেক কিছুই এইখানে সহজ মনে হবে। আর যদি না পারেন সেটা ভিন্ন কথা, বাট চেষ্টা করবেন যে অবশ্যই যেন মাস্টার ক্লাসের ভিডিওগুলো আপনারা দেখেন, কারণ মাস্টার ক্লাসের ভিডিওগুলো দেখতে পারলে আপনাদের ম্যাথসের প্রিপারেশন বা ইংলিশের প্রিপারেশন যেটাই বলেন ম্যাক্সিমাম প্রিপারেশনটা হয়ে যাবে। তো আজকে আর কথা না বাড়াই, ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ আলামিন খান। আর আমার সাথে আপনারা ম্যাথ সম্পর্কিত বা অ্যানালিটিক্যাল এবিলিটি সম্পর্কিত যে কোনো প্রবলেম হলে গ্রুপে অবশ্যই জানাবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।